বলার মতো তেমন কিছুই নাই, আমার সম্পর্কে আসলে বলার তেমন কিছুই নাই, বাট আমি জাস্ট আমার পরিচয়টুকু দিচ্ছি যে আমি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স কমপ্লিট করে আমি পরবর্তীতে ব্যবসা শুরু করি। বাংলাদেশে আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে এবং সেটাই আমার প্রাইমারি বিজনেস। সো সেটার নাম হচ্ছে অ্যানালাইজেন, অনেকে হয়তো নাম শুনে থাকবে। আর এর পাশাপাশি আমি লার্ন উইথ সুমিত নামে আমার একটা পার্সোনাল ইনিশিয়েটিভ আছে, সেটা হচ্ছে আমি আমার ফ্রি টাইমে আমি প্রোগ্রামিং নলেজ শেয়ারিং একটা ইউটিউব চ্যানেলে আমি এখন করছি, এবং সোফার সেখানে বেশ বড় একটা কমিউনিটি এঙ্গেজ হয়েছে এবং একটা লার্জ নাম্বার অফ পিপল এর থেকে বেনিফিট হচ্ছে বলে আমি সবার কাছে শুনছি আর কি। তো এই মূলত আমার পরিচয়। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাই আজকে আমাদের সেশনটা যেহেতু একজন মানে আমরা কিভাবে একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারি আর কি, এই ব্যাপারে আপনার কাছ থেকে গাইডলাইন নেওয়ার জন্য। তো আমাদের আসলে পার্টিসিপেন্টদের কিছু কোশ্চেন আছে, আমাদের কিছু কোশ্চেন আগে থেকে সেট করা আছে। আর এছাড়া যারা এখানে আছেন আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা সেশন শেষে আমাদের একটা কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে, তো ওইখানে আপনারা চাইলে কোশ্চেন করতে পারবেন। এছাড়া কমেন্ট বক্সেও আমাদের কে জিজ্ঞাসা করতে পারেন, আমরা ওটা চেষ্টা করবো যে শহীদ ভাইয়ের কাছ থেকে ওই কোশ্চেন গুলোর অ্যান্সার জানাবো। তো ইউনিভার্সিটি থাকা অবস্থায় দেখা যায় যে আমরা নতুন যখন শুরু করি তখন একটা কনফিউশন কাজ করে যে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আসলে শুরু করব। যে আমি তো কম্পিউটার সায়েন্সে পড়ি, তো আমার প্রথম কোন ল্যাঙ্গুয়েজটা পড়া উচিত, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার আসলে এই কোডিংটা স্টার্ট করা উচিত, এই কনফিউশনটা যাদের ভিতরে কাজ করে, তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন যে কিভাবে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো আমরা। আচ্ছা, প্রথম যেটা আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল কথা বলি আমি, কারণ সবাই তো আসলে থিওরিটিক্যাল কথা বলে এবং সেরকম কথা বলার জন্য প্রচুর মানুষ আছে ইনফ্যাক্ট যারা আসলে থিওরিটিক্যাল সিস্টেমেটিক ওয়েতে জিনিসগুলোকে বলে। বাট আমি একটু অন্যভাবে বলবো, সেটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে সবার আগে আসলে একটা ছাত্র যখন যদি ইউনিভার্সিটির কথা বলি, একটা ছাত্র তো নিজের ফ্রিডমই থাকে না সে কোন ল্যাঙ্গুয়েজ চয়েস করবে। সেই কোশ্চেনটাই আসলে একটু উত্তর দিতে হবে এই কারণে ভিন্ন হবে, কারণ একটা ছাত্রকে আসলে বলে দেওয়া হয় তুমি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবা। সো যে কম্পিউটার সায়েন্সে পড়ছে তার জন্য কিন্তু আসলে পাথটা অনেক সুন্দর, কারণ সে আসলে গাইডেড একটা ট্যুর পাচ্ছে, যে তাকে আসলে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে, এবং যে স্টেপ গুলো তৈরি করেছেন স্যাররা বা একাডেমিক প্রফেশনালসরা, তারা তো আসলে জিনিসটা জানে, এটা নিয়ে তারা অনেকদিন ধরে রিসার্চ করে দ্য বেস্ট যেটা সেটাই তারা করেছেন। সো এখন প্রবলেম হচ্ছে তারা তো তাদের কাজটুকু করেছেন, কিন্তু স্টুডেন্টদেরকে আসলে মানে ওইগুলো তো আসলে বুঝতে হবে এবং স্টুডেন্টদেরকে ওইগুলো আসলে সেই অনুযায়ী আগাতে হবে। প্রবলেমটা হয় ওই জায়গাটাতে, যে স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হচ্ছে তারা যেটা স্যাররা বলে দিয়েছেন, যেমন সি দিয়ে আমাদের হাতেখড়ি হয় সবার। তো সি দিয়ে হাতেখড়ি হওয়ার কারণটা কি? সি দিয়ে হাতেখড়ি হওয়ার কারণটা হচ্ছে সি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাদার বলা হয় এটাকে, কারণ এটা হচ্ছে প্রথম ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে অ্যাকচুয়ালি, এবং এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মেশিনের সবচেয়ে কাছাকাছি থেকে, এটা অ্যাসেম্বলিও না, হ্যাঁ, কারণ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো আসলে হিউম্যান রিডেবল না, বাট সি হচ্ছে সেরকম একটা হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ যেটা আসলে মেশিনের সবচেয়ে কাছাকাছি থেকে আমাকে লো রিসোর্সের মধ্যে, মানে আমার খুব বেশি মানে রিসোর্স নেই, আমার খুব বেশি মেমোরি নেই, আমার খুব লিমিটেড মেমোরি আছে, আমার খুব লিমিটেড সিপিইউ আছে, সেই জায়গাটুকুর মধ্যে যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দিয়ে ম্যাক্সিমাম পারফরমেন্স বের করে নিয়ে আসতে হয়, তাহলে সি এর সমতুল্য কেউ নেই, ঠিক আছে, একেবারে আনডাউটেডলি। সো দ্যাটস ওয়াই সি শেখানো হয়, কারণ প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল বোঝার জন্য সি হচ্ছে বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ আমরা চাইলে আসলে সরি, আমাকে কি শোনা যাচ্ছে? যদি একটু কাইন্ডলি। জি ভাই, লাউড এন্ড ক্লিয়ার ভাই। ওকে ওকে। সো সিতে যেটা এই কারণেই শুরু করা হয়, কারণ সিতে আমরা প্রত্যেকটা প্রোগ্রামিং ফান্ডামেন্টাল টপিকের ইন ডেপথ থিওরি জানতে পারি, যেন স্যাররা আমাদেরকে থিওরি দিয়ে নিয়ে যেতে পারেন। আমরা যদি শুরুতেই একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাম্প করি, লাইক জাভাস্ক্রিপ্ট, পাইথন বা এই ধরনের জিনিসপাতি, তাহলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মানে এটা হচ্ছে আসলে মানে অনেক কিছু স্কিপ করে আমাদেরকে আসলে ডাইরেক্ট আমরা কাজ করা শুরু করতে পারি এবং আমরা আউটপুট দেখা শুরু করতে পারি। সো দিস ইজ দ্য প্রবলেম হ্যাপেন্স যখন আমরা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ শুরু করি, যার কারণে একটু লো লেভেল সি দিয়ে শুরু করা হয়। সো আমি বলবো যে আসলে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে তার জন্য এর থেকে বেটার স্টার্ট আর হতে পারে না, ডেফিনেটলি সি দিয়ে শুরু করা উচিত, তারপরে সি প্লাস প্লাস যেটা সি অবজেক্ট ওরিয়েন্টেড ভার্সন, তারপরে জাভা। হ্যাঁ, তো হ্যাঁ, জাভা বা এ ধরনের স্টেজে যখন কেউ যাবে, মানে আমি যেটা মনে করি যে সি ভালো করে শেখার পর ফার্স্ট ইয়ার বা সরি, আচ্ছা,
তো সি দিয়ে শুরু করা মাস্ট উচিত, কারণটা হচ্ছে যে সি এর পরে সি প্লাস প্লাস জাভা যেগুলো আসবে, তো আমি মনে করি যদি সি থেকেও ভালো মতো কাজ করতে পারে, তারপর সে তার মানে সে যদি বুঝতে পারে, মানে ওটা এনজয় করে, তাহলে সে ভার্সিটির কাজের পাশাপাশি সে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু ঘাটা শুরু করতে পারে, লাইক জাভাস্ক্রিপ্ট। বিকজ যদি কারোর ওয়েব ডেভেলপার হওয়ার স্বপ্ন থাকে, বা যদি কারোর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হওয়ার স্বপ্ন থাকে, এই ধরনের কাজ কারবার করার স্বপ্ন থাকে, বা কি বলবো স্কিল, মানে আমাদের যেসব মানে জব মার্কেটে এগুলোর জবও একটু বেশি থাকে, সো যেটা হয় এইগুলোতে যদি কেউ এক্সপ্লোর করতে চায়, সে চাইলে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো দেখা শুরু করতে পারে। এবং যদি কেউ সি দিয়ে শুরু করে তার ফান্ডামেন্টালটা ঠিক থাকে, এবং সে যদি অ্যারে বোঝে, পয়েন্টার বোঝে, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বোঝে সি প্লাস প্লাস এর মাধ্যমে, প্লাস সে যদি সিনট্যাকটিক ব্যাপারগুলো সি এর মোটামুটি ধারণা হয়ে যায়, রেফারেন্স কি, পয়েন্টার কি, এই জিনিসগুলো যদি সে বুঝে ফেলতে পারে, ফাংশন কি, কিভাবে কাজ করছে, তাহলে আসলে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তার কাছে জাস্ট অ্যান অ্যানাদার ল্যাঙ্গুয়েজ বলে মনে হওয়ার কথা। যদি সি শিখে আসার পর জাভাস্ক্রিপ্ট বা জাভা বা যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে বেশ কঠিন বলে মনে হয়, বা মনে হয় যে আয় হায় এটা তো আরেকটা দুনিয়া এসে পড়লাম, দেন দেয়ার ইজ ডেফিনেটলি আ প্রবলেম ইন লার্নিং সি। সো আমি যেটা মনে করি আর কি। সো সেই জন্য আমি মনে করি সময় নষ্ট না করে সিটা খুব ভালো করে শেখা উচিত, তারপরে অন্য ল্যাঙ্গুয়েজে চাইলে সুইচ করা উচিত, কিন্তু ভার্সিটির কোর্সের কারিকুলামের জিনিসগুলো কন্টিনিউ করা উচিত প্যারালালি। এবং এটা পসিবল, এটা কেউ বলতে পারবে না যে এটা পসিবল না, এটা পসিবল, এবং প্রচুর মানুষ এটা করছে এবং খুব সাকসেসফুলি করছে, খুব ভালোভাবে করছে। আর যদি আমরা আমাদের স্যারদের কথাই চিন্তা করি, স্যাররা আমাদেরকে পড়াচ্ছে, প্লাস নিজেরাও কিন্তু অনেক স্যার থাকেন যারা হচ্ছে একই সাথে কি বলবো তারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, তারপরে তারা হয়তো বাইরে চলে যাচ্ছেন, কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে পড়িয়ে যাচ্ছেন। সো তারাও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টপিক শিখতেন। সো কম্পিউটার সায়েন্স ইজ এমন একটা জিনিস যেখানে আসলে এই প্রশ্নটা আমি মনে করি যে আমি চাই, আমার লার্ন উইথ সুমিতার স্বপ্ন হচ্ছে আগামী 5 বছর পরে কেউ বাংলাদেশে যেন কোশ্চেন না করে আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম করা শুরু করব, ঠিক আছে, যেন এটা মানুষ অ্যাটলিস্ট যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে বা যে এই ধরনের কাজ করবে সে যেন এটা জানে যে আসলে কোনটা দিয়ে শুরু করা উচিত। আর এছাড়া যে নন সিএসি ব্যাকগ্রাউন্ডে, তার সম্পর্কে আমি একটু বলে রাখি, কারণ হয়তো অডিয়েন্সে আমার একটা অডিয়েন্স আছে যারা নন সিএসি ব্যাকগ্রাউন্ডে, তারা একটু আপসেট হতে পারে যে তাহলে আমরা কি করবো। তো তাদের জন্য আমার সাজেশন হতে যে যদি পসিবল হয় সিতে অবশ্যই শুরু করো। যদি সেলফ লার্নিং, হ্যাঁ অনেক সময় এটা মনে হতে পারে সি সেলফ লার্নিং করা কঠিন লাগছে বা ইয়ে লাগছে, বাংলায় সি এর ভালো বই আছে, হ্যাঁ আমার ঠিক মনে পড়ছে না, যদি আমার মনে পড়ে, বাট খুঁজলে এখন প্রচুর পাওয়া যায়, এখন বাংলাদেশে প্রচুর রিসোর্স আছে। আর টুকটাক ইংরেজি জানলে হার্ভার্ড শিল্ডের বইটাও পড়তে পারার কথা। সো এইগুলো রিসোর্স যদি আমরা একটু পড়ি, প্লাস সুবিন ভাইয়ের অনেক ভালো রিসোর্স আছে, হ্যাঁ উনার তো সব রিসোর্সই বাংলায়, প্লাস আনিসুল ইসলাম ভাইয়ের সি প্রোগ্রামিং এর উপর ইউটিউবে সিম্পল ফ্রি টিউটোরিয়াল চ্যানেল আছে, সেটা দিয়ে গেট স্টার্টেড করে ফেলা যায়। সো এইটুকু করে ফেলার পরে, ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো বোঝার পরে, আমার মনে হয় যদি ওয়েব ডেভেলপার হতে চাও চোখ বন্ধ করে জাভাস্ক্রিপ্ট, যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হতে চাও জাভা বা সি সি প্লাস প্লাস এগুলো দিয়ে কন্টিনিউ করতে পারবা। আর কি বলে অন্যান্য যেগুলো মেশিন লার্নিং, এআই, এগুলো নিয়ে যদি কাজ করতে চাও তাহলে পাইথন। আর যদি সবকিছু দুনিয়ায় করতে চাও তাহলে তোমার জন্য আমার কোনো সাজেশন নাই, কারণ সবকিছু দুনিয়ায় করা সম্ভব না। এই তো এটাই ছিল বলার। ধন্যবাদ ভাইয়া। আশা করি এই ব্যাপারে আমাদের আর কারোর কনফিউশন নাই, এবং আমরা এখন থেকে আর এটা নিয়ে টাইম নষ্ট করবো না যে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আমাদের আসলে শুরু করা উচিত। তো নেক্সট ভাই আমি আপনার কাছে যেটা জানতে চাই যে একজন কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রী হিসেবে আমাদের ঠিক ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের গুরুত্ব কতটুকু, এবং আমাদের কতটুকু আসলে শেখা উচিত আন্ডার গ্রাজুয়েট লেভেলে? আচ্ছা, ডেটা স্ট্রাকচার হচ্ছে এমন একটা জিনিস যেটা যেটা আমি মনে করি যে পুরো কম্পিউটার সায়েন্স লাইফে, মানে আমাদের যে সিএসসি যে আমাদের কোর্সটা থাকে ওই সময়টায় এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম। এটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমকে একটা পর্দা দিয়ে ঢেকে রাখে, হ্যাঁ, কিন্তু ব্যাকএন্ডে কাজ করে সেটা নিয়ে। আর কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা ওপেন করে রাখে, যেমন সি, সি প্লাস প্লাস, এরকম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো একটু, সরি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আমি বলি এগুলোকে আসলে মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক লো লেভেলও না, লো লেভেল হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো সি বা সি প্লাস প্লাস, জাভা, এরা কি করে, এরা মানে ডেটা স্ট্রাকচার না জেনে এগুলোতে কাজ করা কঠিন, মানে তারা একটু রেস্ট্রিক্ট করে রাখে, হ্যাঁ মানে আমাকে কিছু বেসিক জেনেই আসলে কাজ করতে হবে। বাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো, যেমন জাভা, এই জাভাস্ক্রিপ্ট বা পাইথন, খুব বেশি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ,
তারা অনেক ক্ষেত্রে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম না করেও বেশ কিছু দূর আগিয়ে যাওয়া যায়, এবং দ্যাট ক্রিয়েটস দ্য কনফিউশন। এখানেই কনফিউশনটা তৈরি হয়, কারণ অনেক প্রোগ্রামার ঠিক আমি বলবো না, যারা ওয়েব ডেভেলপার মানে বিশেষ করে, তারা হচ্ছে সরাসরি এসে যখন এই কাজগুলো শুরু করে এবং তারা যখন জাভাস্ক্রিপ্টে 2 লাইন সিনট্যাক্স লিখে বা ব্রাউজারে একটা আউটপুট দেখে ফেলতে পারে, এটা খুবই সুন্দর, গিমিকি, দেখলে অনেক ভালো লাগে, বা আমি তো আউটপুট পেয়ে যাচ্ছি, আমার আর কি করে লাভ কি, এরকম বলে মনে হয়, এবং অনেক আউটপুটও পেয়ে যাওয়া যায়। সো এখানেই আসলে কনফিউশনটা তৈরি হয় যে আসলে তাহলে কি আমার এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম জানার প্রয়োজন নাই? ডেফিনেটলি জানার প্রয়োজন আছে, কারণ হ্যাঁ, ওই যে বললাম যে কোন রকমের কাজ সারার জন্য হয়তো এগুলা দিয়ে কাজ করা যেতে পারে, বাট যখনই একটা কোম্পানিতে আমি যাব, যেমন ইউ ক্যান্ট ড্রিম ফর এ লার্জ প্রোডাক্ট। হ্যাঁ, আমি হয়তো একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানালাম বা একটা ছোটখাটো ডাইনামিক ওয়েবসাইট বানালাম, একটা কর্পোরেট ওয়েবসাইট বানাইলাম, যেখানে হয়তো মাসে 10,000 হিট হয়, হ্যাঁ, সেখানে কোনো সমস্যা নাই। কিন্তু যখনই একটা সাইটে, যেমন আমাদের যদি আমরা বলি বাংলাদেশের, আমরা খুবই দুঃখজনক হলেও সত্যি যে আমাদের যে রেজাল্ট পাবলিশের যে ওয়েবসাইট গুলো আমাদের সরকারি ভাবে করা হয়, সেগুলোতে আগে ভয়াবহ অবস্থা ছিল, এখন একটু বেটার হয়েছে। তো আগে কিন্তু ভয়াবহ অবস্থা ছিল যে আমরা নিজেরাই কিন্তু গালি দিতাম, বাট আমরা কিন্তু তখন বুঝতাম না, আমরা সরকারকে দোষ দিতাম যে ইটস দ্য প্রবলেম অফ গভর্নমেন্ট, যে কিন্তু আসলে এটা সরকারের দোষ না, সরকার হ্যাঁ তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্ট করেছিল সবকিছু ঠিকঠাক ভাবে, বাট দ্য প্রবলেম ওয়াজ যারা এগুলো বানাচ্ছিলেন তারা অ্যাকচুয়ালি এই ধরনের মানে এইভাবে শিখে আসা মানুষজন ছিলেন, যারা হচ্ছে আসলে আউটপুট দেখেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করে 2 লাইন কোড করে ওয়েবসাইট বানিয়ে আমি হচ্ছে বড় একজন ইঞ্জিনিয়ার এই টাইপের হয়ে যেত। এইখানেই হচ্ছে সমস্যাটা, এটা করা যাবে না। যখনই আমরা এরকম লার্জ স্কেল কোনো কিছু করতে যাব, তখনই এই ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের প্রয়োজন হবে। তখন প্রয়োজন হবে যে আমি একটা প্রবলেম, যেমন জাভাস্ক্রিপ্ট বা যে কোনো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটার দিকে তাকালেই সবাই আমরা দেখতে পাই যে সেখানে অনেকগুলো অপশন থাকে একটা কাজ করার। যেমন জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন, মানে একটা ফাংশন বিভিন্ন ভাবে লেখা যায়, ঠিক আছে, একটা অ্যারেকে সর্ট করার বিভিন্ন ওয়ে আছে, ঠিক আছে। সো এরকম অসংখ্য সিনট্যাক্স আছে। সো সিনট্যাকটিকের মানে ইস্যু আমি বলছি না, আমি বলছি দ্য অর্ডার অফ এক্সিকিউশন, মানে একটার পর একটা যে হচ্ছে, স্টেপ বাই স্টেপ হচ্ছে, সিনক্রোনাসলি হচ্ছে নাকি অ্যাসিনক্রোনাসলি হচ্ছে, এরকম অনেক ইস্যুজ আছে। সো যখন আমরা যেমন সিম্পলি যদি বলি আমি একটা 10 লাখ ডেটার মধ্যে যদি আমাকে একটা ডেটা খুঁজে বের করে আনতে হয়, তখন কিন্তু আমার জেনারেল নলেজ উইল নট ওয়ার্ক, তখন সেখানে ডেটা স্ট্রাকচার লাগবে, ঠিক আছে। সো ওইটাই আমি বলছিলাম যে এই কনসেপ্ট গুলো জানা অত্যন্ত জরুরি, এবং ভার্সিটি লাইফে এই জিনিসটা অত্যন্ত ভালো করে শেখা উচিত, এবং ভালো করে শেখা আমি বলবো না, চর্চা করা উচিত আর কি, কারণ ইটস নট এ ম্যাটার অফ লার্নিং অনলি, এটা হচ্ছে টোটালি চর্চার একটা ব্যাপার, যে আমি ডেটা স্ট্রাকচারকে আসলে একটা সার্টেন টাইমে আমরা ডিসকভার করি। ফাইনাল ইয়ারে যে হয়তো যদি কেউ ভালোভাবে লেগে থাকে, ফাইনাল ইয়ারে যে সে হয়তো ডিসকভার করতে পারে আমি ডেটা স্ট্রাকচার কিছুটা বুঝি, কেউ বলতে পারবে না আমি 100% বুঝি, বাট কিছুটা বুঝি, এরকম যেন অবস্থা থেকে ভার্সিটি থেকে বের হও। তাহলে এরপরে ওয়েব ডেভেলপার হতে চাও নাকি জাভাস্ক্রিপ্ট শিখতে চাও নাকি, কিছুই আটকানোর কথা না, ইভেন সুইচ টু এনি ল্যাঙ্গুয়েজ এট এনি টাইম, এবং ইনফ্যাক্ট প্রফেশনাল লাইফে সেটা করতেই হবে। একজন প্রোগ্রামার কখনোই এই আমি আজকে এইটুকু শিখে আমি সারা জীবন চলবো, এটা হবে না, ঠিক আছে। যে একজন ডাক্তার যেমন মনে করতে পারে না যে আমি এমবিবিএস পাস করে একেবারে রকিং পারফরমেন্স দিব, এটা হয় না। এটা মফস্বলে যে কিছুদিন হাতুড়ে ডাক্তার হিসেবে কাজ করা যায়, বাট ঢাকায় বা বড় বড় জায়গায় এটা করা যাবে না। ইনফ্যাক্ট বাংলাদেশেও যখন ডিসেন্ট্রালাইজেশন চরম পর্যায়ে যাবে, তখন এরকম ডাক্তারেরও আর ভাত থাকবে, ঠিক আছে, এবং এরকম প্রোগ্রামারেরও সামনের দিনে ভাত থাকবে না। সো এই জন্য কনসেন্ট্রেট অন অ্যাকচুয়াল লার্নিং, এবং ওই ফান্ডামেন্টাল জিনিসগুলো বোঝা, এবং ইনস অ্যান্ড আউটসে যাওয়া, আউটপুট ফোকাসড কম হয়ে আগে একটু ভালো মতো নিজেকে মানে নিজেকে তৈরি করা, তারপরে আসলে আউটপুটের দিকে ফোকাস হওয়া। আমি মনে করি দ্যাট শুড বি দ্য ওয়ে। ধন্যবাদ ভাইয়া। আশা করি এখন আর আমাদের এটা নিয়ে কনফিউশন নাই যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম দরকার আছে কি নাই। যেমন আমার ভাইয়ের সাথে যদি আমি একটু অ্যাড করি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করতাম ভাইয়া। তো তখন আমার মনে হতো যে যখন সিনিয়র ভাইরা এসে বলতো যে প্রোগ্রামিং কন্টেস্ট করতে হবে, তখন আমি বলতো ওটা করে কি হবে, আমি তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করে ডলার কামাইতেছি এবং ওইটা দিয়ে চলতেছি। তো এখন যখন জব লাইফে আসছি বা ইউনিভার্সিটির শেষের দিকে এসে যখন বিভিন্ন বড় কোম্পানিতে আমি অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করি বা প্রজেক্টের কাজ করি, তখন কিন্তু এটা ফিল করি যে আরে এই যদি একটা সর্টিং অ্যালগরিদম ভালো করে ইমপ্লিমেন্ট করতে হতাম তাহলে তো পারফরমেন্সটা আরো ভালো হতো, বাট সার্চিং অ্যালগরিদম যদি ইমপ্লিমেন্ট করতাম। এবং তার থেকে এই এবং তার থেকে ইম্পর্টেন্ট যেটা হয় সবসময় যে ওই যে তুমি যেটা বললা যে তুমি হয়তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন দিয়ে সারা জীবন একটা পজিশনে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবেই সারা জীবন কাটায় দিতে হবে, বাট যখনই তোমার প্রমোশন দরকার হবে বা যখনই তুমি একটু উপরে যেতে যাবা বা আর্কিটেক্ট হতে যাবা, তখনই ওই নলেজগুলো দরকার হবে। জি, থ্যাংক ইউ ভাইয়া। তো এখন এইখানে একটা জিনিস কাজ করে দেখি, আমাদের ভিতরে অনেকের একটা থাকে যে কমপ্লেন থাকে যে ভাই প্রবলেম সলভিং এর তো চেষ্টা করি কিন্তু এটা তো পারি না, এটা তো আমার জন্য অনেক কঠিন লাগে, বা এটা তো করে কয়দিন করে বাদ দিয়ে দিচ্ছি কারণ ভালো লাগে না।
এই জিনিসটা অনেক কঠিন, মানে ওই যে কনসেন্ট্রেশনটা এটা তারা ধরে রাখতে পারে না, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে হয়। তো তাদের ক্ষেত্রে কি ভাই আপনার কোনো সাজেশন আছে যে এই কনসেন্ট্রেশন ধরে রাখার ব্যাপারে বা প্রবলেম সলভিংটা যাতে তারা মনোযোগ দিয়ে করতে পারে? আচ্ছা, মানে তুমি তো মানে সিএসসি নিয়ে যারা পড়ছে জি তাদের কথা বলছো। জি জি জি। আচ্ছা, সো অ্যাকচুয়ালি হচ্ছে এটার উত্তর আমি একটু হার্শ ভাবেই দেবো। সেটা হচ্ছে যে প্রথম কথা, আমি তো আসলে গড না, ঠিক আছে? মানে মানে একটা মানুষকে আই ক্যান চেঞ্জ, হ্যাঁ, বা এটার ক্ষমতা আসলে আমাকে গড দেয়নি। সো এই কারণে আমি বলতেও পারবো না যে একটা মানুষকে আসলে কিভাবে, কারণ তার প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতা আছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব স্টাইল অফ লার্নিং আছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব স্টাইল অফ মানে কোন একটা প্রবলেমের সাথে কোপ করার জন্য কি করতে হবে, এক একজনের এক এক স্টাইল আছে। হ্যাঁ, কারোর হয়তো একটু 7 মিনিটের একটা ন্যাপ নিয়ে নিলে হয়তো কারোর খুব বেশি পাওয়ার চলে আসে। ঘুমানোর পরে 7 মিনিট ঘুমানোর পরে, যেমন আমার অনেক কাজ করার পরে যদি আমি 7 মিনিট একটু ঘুমায় নিতে পারি, 7 থেকে 10 মিনিট, মানে একটু পাওয়ার ন্যাপ টাইপের, তাহলে আমার খুব প্রোডাক্টিভিটি বেড়ে যায়। তখন আমি আবার দেখি সব বুঝতে পারি। হ্যাঁ, তারপরে ভোরবেলা মাথা খোলে অনেকের, এরকম অনেক ধরনের ব্যাপার থাকে। তো আমি বলবো যে এটা একটু নিজের সাথে এক্সপেরিমেন্ট করা। আর এই প্রবলেমটার মূল মানে শিকড়টা আমি বলতে পারি, শিকড়টা হচ্ছে আমি জিনিসগুলো বুঝতে পারছি না, জিনিসগুলো আমি এনজয় করতে পারতেছি না। এটাই হচ্ছে মেইন সমস্যা। যেমন যে কাজটা করতে আমাদের আসলে ভাল লাগে, সেই কাজটা কিন্তু আমরা খুব ভালোভাবে করতে পারি আর কি। সেটা কিন্তু আমরা, কারণটা কি, আমরা ওই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমরা লেগে থাকি। হ্যাঁ, তারপরে আমরা এটাকে সলভ করতে পারি। যেমন আমরা যদি দেখি যে আমরা এইভাবে চিন্তা করি যে আমরা যে গাড়ির বিভিন্ন মেকানিকের দোকানে যাই, হ্যাঁ, তো সেই দোকানে গিয়ে আমরা দেখি যে ছোট ছোট পিচ্চি বাচ্চারাও, হ্যাঁ, তারা দেখা যায় যে তারা কিন্তু কোনো মানে একদম টোকাই শ্রেণীর মানুষজন, তারা কিন্তু দেখেন ওইখানে খুটখুট খুটখুট করে করে বা কাজ করে 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 তারা কিন্তু আসলে এক সময় বেশ বড় ধরনের একটা ওয়ার্কশপের মালিক হয়ে যায়, বানিয়ে ফেলে। সো এর কারণটা ওই কাজটা করতে তার ভালো লেগেছিল, সে ওইটা নিয়ে পড়েছিল, লাগে থেকে 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 সে ওটা তৈরি করেছে। সো এই ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা লাগবে আর কি। যখন দেখতে হবে যে না, এই জিনিসটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, সিএসসির সুবিধাটা হচ্ছে, সিএসসি তে তো এখন সবচেয়ে বড় কথা, আমাদের সময় যেটা ছিল না, এখন তো প্রচুর রিসোর্স আছে। তো যদি নিজে সেলফ পসিবল না হয়, মানে নিজে তো সবার আগে চেষ্টা করতে হবে, তারপরে সিএসসির মানুষদের সুবিধা হচ্ছে টিচারদের কাছে যাওয়া। স্যাররা যদি হেল্প মানে করেন, তারপরেও যদি তোমার কাছে মনে হয় যে না, ইট ওয়াজ নট সাফিসিয়েন্ট, তাহলে ডেফিনেটলি প্রচুর অনলাইন রিসোর্স আছে। হ্যাঁ, আমি যেমন আমি বলতে পারি যে freecodecamp.org এরকম একটা সাইট আছে। তারপরে জাভাস্ক্রিপ্ট, আচ্ছা জাভাস্ক্রিপ্টের কথা বাদ দিলাম, যেহেতু মানে আমি যদি ট্র্যাডিশনাল এই কথা বলি তাহলে ফ্রি কোড ক্যাম্প হতে পারে। হ্যাঁ, তারপরে এছাড়া ইউডেমি আছে, যেটা থেকে এখন বাংলাদেশে অ্যাক্সেস করা যাচ্ছে, সামনেও করা যাবে। বাংলাদেশি প্রচুর কোর্স আছে, সেগুলো খুব বেশি যে প্রাইস হয় তা না, যেটা থাকে সেটা একটা একটু যাচাই বাছাই করে যদি একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে যদি সেটা শিখে নেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে একটু আমি বলবো ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে নেওয়া সেই কোর্সটা, ডেফিনেটলি সেটা অন্য সবাই কি বলছে, সেটা রেপুটেশন কেমন, জেনে শুনে তারপরে সেই কোর্সটা নিয়ে সেটাও দেখা যেতে পারে। এরপরেও যদি কাজ না হয়, হ্যাঁ, এরপরেও যদি কাজ না হয়, তাহলে আমি বলবো যে নিজের সাথে একটু ফাইট করা, নিজেকে আস্ক করা যে আসলে কি এইটা আমি করতে পারবো কিনা। কারণ আমি যদি আমার ব্যক্তিগত উদাহরণ দিই, হ্যাঁ, আমি একদম আমার ব্যক্তিগত একটা উদাহরণ দিই, তাহলে অনেকেই হয়তো ইন্সপিরেশন পাবে বা বুঝতে পারবে। সেটা হচ্ছে, আমি যে আজকে এত কথা বলছি, আজকে একটা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রোগ্রামে আমি কথা বলার সুযোগ পাচ্ছি, বাট আমি একসময় স্টুডেন্ট ছিলাম, এবং আমি যখন বুয়েটে সিএসসি স্টুডেন্ট ছিলাম, তখন আই ওয়াজ দা, সম্ভবত সে 120 জন স্টুডেন্ট ছিল, আমি মনে হয় শেষের থেকে 119 থেকে 18 এরকম ছিল আমার সিরিয়াল আর কি, এবং পুরো বুয়েট লাইফে। তো অ্যাকচুয়ালি তার মানে কি, তার মানে আমি কিন্তু সি বা সি প্লাস প্লাস এগুলো কিন্তু কিচ্ছু বুঝতে পারতাম না। আমার প্রথম 3 ইয়ারটা লস, আমি ওই সময় আসলে টোটালি লস ছিলাম, যে এটা কিছুই বুঝতে পারতেছি না। তারপরে আমি যেটা করলাম যে না, এটা বাদ দিয়ে আমি তখন অন্যান্য জিনিসে ফোকাসড হলাম আর কি, যে আমি সি সি প্লাস এগুলো বুঝতে পারছি না, একটু অন্য ল্যাঙ্গুয়েজ এক্সপ্লোর করে দেখি। তো তারপরে আমি হচ্ছে দেখলাম যে না, ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ গুলো একটু সোজা লাগে, এবং ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে আমি পরবর্তীতে নিজে নিজে আস্তে আস্তে কিছু সাইট বানিয়ে, ওয়েবসাইট বানিয়ে কাজ করা শুরু করলাম। এরপরে আমার যেটা গুড পার্ট ছিল, সেটা হচ্ছে আমি লেগে থাকতাম, এবং লেগে থাকাটা একটু অমানসিক ছিল আর কি। অমানসিক, সবাইকে আমি বলছি না যে অমানসিক হতে হবে। যেমন এমনও হয়েছে, আমি টানা 3 দিন না ঘুমিয়ে একটা একটা জিনিস নিয়ে পড়েছিলাম, হয়তো ওই আমার ডেস্কে, এবং আমার ইনফ্যাক্ট আমার তখন ওজন ছিল হচ্ছে 48-52 এরকম, 48 কেজি থেকে 52 কেজির মধ্যে। তো আমি 5 ফুট 7 ইঞ্চি উচ্চতার একটা মানুষ, তো 48 থেকে 52 কেজি ওজন, বুঝতেই পারতেছো শরীরের উপর কি পরিমাণ স্ট্রেস গেছে।
এইভাবে আমি শিখেছি আর কি। কারণ কি হ্যাঁ, আমাদের সময় রিসোর্স ছিল না, ইন্টারনেট ছিল না, কিচ্ছু ছিল না। আমাদেরকে নীল খেতে যে আমাকে খয়রাত করে নিয়ে আসতে হতো একটা বই, হ্যাঁ, তারপরে সেটা ফেরত দিয়ে আবার টাকাও ফেরত নিতাম আমরা। এরকম সিচুয়েশনে আমরা বড় হয়েছি। সো ওই জন্য বলছি এখন তো সবকিছু অনেক সহজ, রিসোর্সের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। সো আমি বলবো যে লেগে থাকো, চেষ্টা করো। এই কজটা আসলে আমার মনে হয় ভ্যালিড না এই সময়, যে আমি আসলে কিছুই, কেউ আমাকে বোঝাতে পারছে না, এইটা ভুল কথা আর কি। হ্যাঁ, যদি দেখা যায় যে না, সবাই কিন্তু কম্পিউটার সায়েন্সের জন্য আবার পড়াশোনা করতে মানে তৈরিও হয় নাই। যেমন আমি এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ সুমিত এক ভিডিও দিয়েছিলাম, যদি কেউ দেখতে চাও দেখতে পারো। ইউটিউবে সার্চ দিলেই হবে যে সবাই কি প্রোগ্রামিং শিখতে পারে কিনা। সো এই ক্ষেত্রে আমাকে যদি কেউ ডিমোটিভেটর বলে, হ্যাঁ, আমি হয়তো অনেকের মতো মোটিভেশন দিতে পারবো না, বাট এই ডিমোটিভেশনটাও অনেকের জন্য প্রয়োজন হয়। বিকজ তোমাকে একসময় নিজের লিমিটেশনও জানতে হবে। যদি তুমি দেখো যে ইউ হ্যাভ গিভেন ইউর বেস্ট বাট ইউ আর নট গেটিং, যেমন আমি আমার সর্বোচ্চ সারা জীবন পরিশ্রম করলেও আই কান্ট বি এ সিঙ্গার। আমি আপ্রাণ চেষ্টা করলাম, আমাকে হাতুড়ি দিয়ে কেউ পিটিএম এ ফেললেও আমার পক্ষে গান করা সম্ভব না। হ্যাঁ, সো প্রোগ্রামিং এই স্কিল জিনিসগুলো সবার কাছ থেকে বের হবে না, কাউকে পিটিআই প্রোগ্রামার বানানো যাবে না। সো এই জন্য নিজেকে একসময় ডিসকভার করতে হবে যে আদৌ কি আমি এই কাজের জন্য যোগ্য কিনা। যদি না হই তাহলে আই হ্যাভ টু সুইচ পাথ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো তখন তোমরা একটু দেখতে পারো, যে আগে একটু দেখে নিবা যে ওয়েব ডেভেলপমেন্ট বা আমার মতো, যে ঠিক আছে এইগুলা ল্যাঙ্গুয়েজ শিখে কাজ করা যায় কিনা। যদি সেগুলোর একটা ভালো লেগে যায় তাহলে সেটা খুব মন দিয়ে করতে থাকো। সেইটা ক্যান ড্রাইভ ইউ ব্যাক টু সি অ্যান্ড সি প্লাস প্লাস, এই ধরনের প্রোগ্রামিং, যেটা আমি করেছি। যে আমি পিএইচপি দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হাতেখড়ি করেছি সত্যি কথা বলতে। তারপরে আমি পিএইচপি দিয়ে কাজ টাজ করে জাভাস্ক্রিপ্ট শিখে যখন আমি জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল বোঝা শুরু করেছি, বিকজ আমি তখন ফ্রিল্যান্সিং করতাম এবং ফ্রিল্যান্সিং এর কিছু ক্লায়েন্ট আমাকে কোনো একটা কারণে বিশ্বাস করে ভালো ভালো প্রজেক্ট দেওয়া শুরু করেছিল, এবং সেই প্রজেক্টগুলোকে সলভ করার জন্য আমাকে তখন এইটা পারি না তাহলে এটা শিখি, এরকম করে পড়তে 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 আমি কিন্তু ডিসকভার করেছি। এবং তখন যখন আমি ফান্ডামেন্টালটা একবার বোঝা শুরু করেছি, আমার মনে আছে যেদিন আমি জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপ ফার্স্ট বুঝতে পেরেছি, সেই সময় আমি আসলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ফার্স্ট বুঝতে পেরেছি খুব প্রপারলি। এটা অনেকে শুনলে অবাক হবেন, কারণ জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপ কনসেপ্টের সাথে সি, সি প্লাস প্লাস, সিটা তো নাই, সি প্লাস প্লাস, জাভা, এগুলোর অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা আসলে ওইভাবে কিন্তু জাভাস্ক্রিপ্টের সাথে মেলে না। জাভাস্ক্রিপ্ট ইজ এ প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হয় বড় বড় যারা সি, সি প্লাস প্লাসে কাজ করেন, যারা সিনিয়র প্রোগ্রামার্স, তারা জাভাস্ক্রিপ্টকে এই কারণে টয় ল্যাঙ্গুয়েজ বলেন, যে এটা তো আসলে প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ, ইটস এ প্রোটোটাইপ, দ্যাট প্রোটোটাইপ ইজ নট দ্যাট প্রোটোটাইপ। ঠিক আছে, সো এটাই বুঝতে হবে যে এই প্রোটোটাইপ, হ্যাঁ, এটা প্রোটোটাইপ পারপাসে তৈরি হয়েছিল, এটা একটা স্ট্রাকচারের জন্য তৈরি হয়েছিল সাময়িকভাবে, বাট এখন সেটা আর ওই পর্যায়ে নাই। দ্যাট প্রোটোটাইপ কনসেপ্ট ইজ অ্যাকচুয়ালি দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড। সো ওইটা আমি বলছি যে ওই সময়ে যেটা হচ্ছে, আমি প্রোটোটাইপ কনসেপ্ট বুঝে তখন আমি ফার্স্ট রিলেট করতে পেরেছি, ও আমাকে ওই ক্লাসে স্যার, আমি ক্লাসে ছিলাম কিন্তু ক্লাসে কিন্তু দেখেছিলাম কিন্তু বুঝতে পারি নাই, আমি রিলেট করতে পারছিলাম, ও তাহলে এই জিনিসটা মনে হয় ওরকম। সো সবসময় নিজেকে রিলেট করতে হবে বিভিন্ন জিনিসের সাথে, জিনিস বুঝতে না পারলেও মাথার ডেটাবেসে যেন থাকে। সো যেন তুমি কোনো একটা জিনিস দেখে সেটার সাথে আগেরটাকে রিলেট করে দেখবো ওটা বুঝে গেছো, ওই মুহূর্তে না বুঝলেও হয়তো 1 বছর পরেও বুঝতে পারো। ঠিক আছে, আমার ক্ষেত্রে এটা হয়েছিল আর কি। আমি একটা এক্সাম্পল দিলাম। সো এইটুকুই আমার বলার ছিল। আমি জানি না মোটিভেশন আসলে দিতে পারি কিনা, বাট ডিমোটিভেটেড হয়তো অনেকে হতে পারো, বাট আমি বলবো আসলে এখানে একটাই মাত্র শর্টকাট আছে, সেটা হচ্ছে শর্টকাট ঠিক না, মানে সলিউশন আর কি, সেটা হচ্ছে লেগে থাকা আর কি, পরিশ্রম। লেগে না থাকলে ভাই এই পেশাটা আসলে সবার জন্য না আর কি। এটা আসলে আইলসারের পেশা না, এটা হচ্ছে টোটালি যারা লেগে থাকতে পারবে তাদের পেশা। ধন্যবাদ ভাইয়া আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে এভাবে শেয়ার করার জন্য। তো এখন ভাইয়া একটা মিথ আমি আসলে আপনাদের কাছ থেকে ক্লিয়ার হতে চাই, সেটা হলো যে আমি নিজেও একসময় ম্যাথের অনেক ভয় পেতাম বলে এসএসসি তে হায়ার ম্যাথ নিই নাই। তো পরবর্তীতে ভাগ্যক্রমে কোনো কারণে এখন কম্পিউটার সায়েন্স পড়া লাগতেছে। তো তখনও প্রথম দিকে আমি ওইটার গুরুত্বটা বুঝতাম না, যে আসলে ম্যাথমেটিক্সটা কতটুকু লাগে বা কিভাবে লাগে বা কতটুকু প্রয়োজন হয়। তো আপনি যদি আমাদের একটু বলতেন যে একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র হিসেবে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমাদের ঠিক কোন কোন ম্যাথ টপিকসে স্পেশালি ফোকাস করা উচিত এবং কতটুকু আমাদের আসলে জানলে মোটামুটি আমরা প্রোগ্রামিংটা শুরু করতে পারবো আর কি। আচ্ছা, শুরু গেটিং স্টার্টেড যেটা তুমি বলছো, মানে শুরু করার জন্য আর কি, শুরু করার জন্য আসলে আমি মানে খুব বেশি আহামরি কোনো ম্যাথ আসলে প্রয়োজন হয় না। হ্যাঁ, কারণ আমি দেখি নাই, মানে আমি আমি যদি সিম্পলি বলি, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো আমরা জানি। হ্যাঁ, এছাড়া এর পাশাপাশি এই যে তোমার আমরা যে বিভিন্ন ধরনের অ্যালজেব্রিক ক্যালকুলেশন করতাম, লাইক সেখানে আমাদের ভ্যারিয়েবলের কনসেপ্ট কিন্তু ছিল। আমরা যখন অ্যালজেব্রা করেছি তখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এরকম আমরা অনেক সূত্র টুত্র মুখস্থ করতাম। সেখানে
সরি যদি একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা ইয়ে থাকে আর কি, অফ থাকে। আচ্ছা, তো মানে যখন আমরা এই অ্যালজেব্রা নিয়ে কাজ করতাম, যখন আমরা ক্লাস 8, 9, 10 এসব সময় আমরা অ্যালজেব্রা পড়েছি, বা হায়ার ম্যাথ যাদের ছিল তারা তো আরো ভালো। তো ওই অ্যালজেব্রাতে যে এবিসিডি এগুলা ছিল, সেগুলো ছিল ভ্যারিয়েবল। সেগুলাই কিন্তু প্রোগ্রামিং এ এসে আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করি, রাইট? সো সেখানে ফর্মুলা ছিল। তো প্রোগ্রামিং এ এরকম হয়তো যেটা হতে পারে যে আমাদের আমি দেখেছি যে প্র্যাকটিক্যাল লাইফে কিছু জিনিস লাগে, যেমন বিশেষ করে উপপাদ্য যেগুলো আমরা পড়তাম আমাদের জিওমেট্রিক ইয়েতে, হ্যাঁ, এটা বেশ অ্যাডভান্স লেভেলে গিয়ে প্রোগ্রামিং এর অনেক জায়গাতে লাগে। যেমন জিওমেট্রিক বিভিন্ন উপপাদ্য, হ্যাঁ, উপপাদ্য সম্পাদ্য টাইপের না, উপপাদ্য টাইপের জিনিসগুলো আর কি, যেগুলো আমরা পড়েছি, সবাই হয়তো বুঝতে পারছো। তো ওই জিনিসগুলো অনেক সময় লাগে। যেমন 1 থেকে n পর্যন্ত নাম্বারের যোগফল, হ্যাঁ, তো সেইটা করতে গিয়ে এখন কি আমরা প্রোগ্রামিং এ আমরা ফর লুপ করে করতে পারি, যে লুপ চালিয়ে চালিয়ে চালিয়ে। এখন n এর মান যদি 10 হয়, 100 হয়, 1000 হয়, 10,000 হয়, ম্যাটার না। n এর মান যদি 100 কোটি হয়, তাহলে ইট ম্যাটার্স। তখন কি করতে হবে? তখন আমাদেরকে ফর্মুলাতে যেতে হবে, তাই না? সো ওইটাই বলছি যে ওই ধরনের জিনিসগুলো কিছুটা, যেগুলো আসলে আমরা 1 থেকে ক্লাস 10 এর মধ্যে পড়ে আসি, সেগুলাই এনাফ। মানে আমি মনে করি যে বাংলাদেশে যে পরিমাণ ম্যাথ শেখানো হয় 1 থেকে 10 এর মধ্যে, যেভাবে বোঝা হয়, হ্যাঁ, এই পরিমাণ ম্যাথ আমার মনে হয় বাইরের দেশেও শেখানো হয় না। স্যাররা শিখানো অনেক, ঠিক আছে, বাট দ্য প্রবলেম ইজ আননেসেসারি অনেক কিছু শিখি, যার কারণে গার্বেজ বেশি থাকে, এটাও ঠিক, যার কারণে আমাদের মাথাটা হয়তো পেরে ওঠে না আর কি। সো যে কারণে বলা হয় আমাদের এডুকেশন সিস্টেমে একটু দুর্বলতা আছে, যে আমরা প্র্যাকটিক্যাল ফোকাস না, যেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, অনেক চেঞ্জ হয়েছে আমাদের থেকে, এখন অনেক চেঞ্জ হচ্ছে। সো সেটা আস্তে আস্তে হয়তো আরো চেঞ্জ হবে, মডার্ন হবে, আরো বেশি ভালো হবে, বাট যেটুকু 1 থেকে 10 পর্যন্ত আমরা শিখে আসি, বাইরে তেমন কিছু লাগে না, এটা আমি বলতে পারি। 1 থেকে 10, আচ্ছা, এরপরে কি হবে? ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম করতে গিয়ে ম্যাক্সিমাম লেভেল, হাই লেভেল অফ কি দেখতে পাবা? লগারিদম দেখতে পাবা। সো লগারিদম কি খুব কঠিন কনসেপ্ট? লগারিদম তো আমরা শিখে আসি, তাই না? সো ওইটাই বলছি যে এই রকমের জিনিস নিয়েই মূলত জানলেই প্রোগ্রামিং খুব ভালোভাবে শুরু করা যাবে এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়া যাবে। কিন্তু অ্যাডভান্স প্লাস প্লাস লেভেলে যেতে গেলে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই ধরনের জিনিসগুলোতে যখন যেতে হবে, হ্যাঁ, যেখানে ডেটা অ্যানালাইসিসের প্রয়োজন হবে, হ্যাঁ, এই সেটা কিন্তু আবার একটা আলাদা জিনিস। তো যারা এদিকে ফোকাসড হতে চাও, তাদেরকে বেশ ভালো লেভেলে ম্যাথ জানতে হবে। আচ্ছা, এবার আসি প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং নিয়ে যেটা তুমি বলছিলা, প্রবলেম সলভিং এর দুইটা ক্যাটাগরি আমি করেছি। এটা আমার ক্যাটাগরি, কেউ হয়তো মানবে না। আমার ক্যাটাগরিটা হচ্ছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং, আর একটা হচ্ছে ইনস্টিটিউশনাল প্রবলেম সলভিং। ইনস্টিটিউশনাল প্রবলেম সলভিং মানে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে যে পার্টিসিপেট করে সেখানে মানে র্যাঙ্ক করা আর কি। তো সেইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে নিজের সাথে নিজে প্রবলেম সলভিং। যেমন প্রবলেম সলভিং বা কিন্তু শুধুমাত্র ওই প্রোগ্রামিং প্ল্যাটফর্ম গুলোর মধ্যেই নাই, সীমাবদ্ধ নাই। আমরা চাইলে একজন মানুষ সেলফ লার্নার, সে প্রবলেম সলভিং সাইট, বিভিন্ন সাইটে যেয়ে সেখান থেকে কোশ্চেনিয়ার নিয়ে সে ক্যান টেস্ট, মানে হি ক্যান টেস্ট হিমসেলফ আর কি। তো এবার আসি যে তাহলে ডিফারেন্সটা কোথায়? ইনস্টিটিউশন কি করবে? ইনস্টিটিউশন আমাদের মধ্যে একটা কম্পিটিটিভ অ্যাটিটিউড দিবে, যে আমাকে মিস্টার এক্স এর থেকে উপরে যেতে হবে লিডার বোর্ডে, ঠিক আছে, দ্যাট ইজ মাই, ওখানে কি বলবো, ওইখানে ওইটাই হচ্ছে আমার এনকারেজমেন্ট, ওইটাই আমার প্যাশন, যে আমাকে ওর উপরে যেতে হবে। তো আমরা ওই উদ্দেশ্য নিয়ে কাজ করি। একজন সেলফ লার্নার, যে নিজের সাথে অনেস্ট, হ্যাঁ, যে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি শিখতে চায়, যে স্ট্রাগল করে শিখছে এবং সে আসলে গোলে অ্যাচিভ করতে চায়, সে আর কি, কিন্তু তার সাথে মানে তার থেকে ভালো পাওয়ারফুল মানুষ কিন্তু দুনিয়াতে আর নাই ওই সেলফ লার্নারের থেকে, ঠিক আছে। ওই কম্পিটিটিভ অ্যাডভান্টেজে যে নিচ্ছে, তার থেকেও কিন্তু সে আসলে বেটার সিচুয়েশনে আছে, বিকজ তার গোল হচ্ছে শেখা। আর যে কম্পিটিটিভ অ্যাটিটিউড নিয়ে আছে, তার গোল হচ্ছে পয়েন্ট পেয়ে উপরে যাওয়া, যেন গুগল আমাকে বলে, ঠিক আছে, ফাইন, দুজনেই অ্যাচিভ করবে, হ্যাঁ, কারণ যে আসলে কম্পিটিটিভ অ্যাটিটিউড নিয়ে যাচ্ছে, সেও আসলে অ্যাকচুয়ালি এই কম্পিটিশনে উইন করার জন্য শিখেই উইন করবে। সো ইট ইজ কাইন্ড অফ আ ফোর্স যে ঠিক আছে তুমি শেখো। আর যে একা একা শিখছে, সে যদি নিজের সাথে অনেস্ট থাকে, কারণ জীবনের যদি নিজের সাথে অনেস্ট না থাকে, লাইফে কোনো একটা যে ফাঁকিবাজির কারণে ধরা খেতেই হবে। সেটা ওই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে আসা ছেলেটা, সেও একই ধরা খাবে, যদি সে সেলফ লার্নার হয়, সেও ধরা খাবে। সো আমি মনে করি একজন সেলফ লার্নারও চাইলে ওইভাবেও করতে পারে, করে ওই সময় আসলে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম এবং এইগুলো নিয়ে যখন আরো বেশি ডিসকভার ইন ডেপথ যেতে হবে, হ্যাঁ, তার মধ্যে এমন হবে যে সেখানে যে প্রবলেম সলভিং গুলো দেওয়া হয়, সেটার মধ্যে 80% প্র্যাকটিক্যাল প্রবলেম লাইফে হয়তো জীবনে কেউ ডিসকভারি করবে না। হতে পারে যে তুমি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের যা শিখেছো, যেটা ইমপ্লিমেন্টেশন, সেটা করতে গিয়ে যে প্রবলেম সলভিং করেছো, সেই প্রবলেম সলভিংটা তোমার লাইফের প্র্যাকটিক্যাল প্রজেক্টে তোমার জীবৎকালে প্রয়োজন নাও হতে পারে।
ঠিক আছে, বাট দ্য নলেজ ইউ আর গেটিং, ওইটা শিখতে গিয়ে তুমি ওটাকে নিয়ে চর্চার মধ্যে ছিলা, সেই চর্চাটা ভয়াবহ লেভেলের কাজ করবে লাইফে, বিকজ তোমার প্রবলেম সলভিং অ্যাটিটিউড তৈরি করবে। যে কোনো একটা প্রবলেম আসলে তুমি ভয় পাবা না, ঘাবড়াবা না। ঠিক আছে, তোমাকে যদি এখন একটা গুগলের মতো একটা কোম্পানি এসে বলে আমার 5 বিলিয়ন ডেটা আছে, তোমাকে সেখান থেকে একটা ডেটা এরকম করে খুঁজে বের করে আনতে হবে, সার্চ করে বের করে আনতে হবে, তুমি ফার্স্টে ঘাবড়িয়ে চমকায় যাবা না। হ্যাঁ, তোমার কাছে তখন মনে হবে যে না, চেষ্টা করে দেখা যেতে পারে। দ্যাট মানে ওইটাই রিকোয়ার্ড আর কি। সো ওই স্কিলটা তৈরি হয় যদি আমরা করতে থাকি। ঠিক আছে, সো ওইটা এই কারণেই এই প্রবলেম সলভিং করতে বলা হয়, যত বেশি করবা তত বেশি ভালো। আসল কথা এট দ্য এন্ড অফ দ্য ডে, ওই মানে মেইন কথাটা হচ্ছে পরিশ্রম করা। ঠিক আছে, সেটা তুমি নিজে করো, কোনো ইনস্টিটিউশনে করো, কোনো কোর্স থেকে করো। ঠিক আছে, এবং সেলফ লার্নার যদি সে নিজেই প্যাশনেট হয়, অনেকের কোর্স প্রয়োজনীয় হয় না, কিচ্ছু দরকার হয় না, সে নিজে নিজে করতে পারে। তো সেটা সবাই পারে না, অনেকে ফাঁকিবাজ থাকে, নিজেদের উপরে একটা স্ট্রিম রোলার লাগে। যেমন আমাকে অনেকে বলে যে ভাই আমাকে কেউ যদি একটু না গুতায় তাহলে আমি কাজ করতে পারি না। তো ঠিক আছে, তাহলে তোমাকে তারা গুতানোর জন্য রেডি আছে, তুমি তাদেরকে কিছু টাকা দিয়ে গুতা খাও, গুতা খেয়ে তাদের কাছ থেকে শিখে নাও। ঠিক আছে, সো হতেই পারে আর কি। তো এটাই হচ্ছে আসলে কথা, যে এখন সো মেনি অপশনস। বাট ম্যাথের যে প্রশ্নটা তুমি বলছিলে সেটা থেকে এত কথা বলে ফেললাম। ম্যাথের এই মিথটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলো যে ভাই আমি যদি ক্লাস 10 পর্যন্ত পাস করে আসি, দেন আই এম এলিজিবল টু লার্ন প্রোগ্রামিং। এটা হচ্ছে কথা। ধন্যবাদ ভাইয়া। আশা করি বিশেষ করে আমার মতো যারা ম্যাথ ভয় পান তারা হচ্ছে কিছুটা হইলেও এটা নিয়ে একটা সাহস পাইতেছেন। তো ভাই নেক্সট আপনার কাছে যে কোশ্চেন সেটা হলো যে আমরা এখন যেটা হয় যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক নিত্য নতুন মার্কেটে আসতেছে। আর স্পেশালি যদি আমার নিজের কথাই বলি, আমি যখন ইউনিভার্সিটিতে থাকতাম তখন হচ্ছে বিভিন্ন ধরনের সেমিনার, ওয়ার্কশপ এগুলোতে অ্যাটেন্ড করতাম। তো দেখা গেল যে একটা জাভাস্ক্রিপ্ট কমিউনিটিতে গেলাম, ওরা হয়তো বলতেছে যে রিয়াক্ট জেএস এর খুব ভালো একটা হাইপ চলতেছে। বা কোন একটা সিনিয়র ডেভেলপার কমিউনিটিতে গেলাম, যারা মাইক্রো সার্ভিস নিয়ে কথা বলছে, তখন দেখা গেল বলতেছে যে গো ল্যাঙ্গুয়েজটা না শিখলে এখন আর হবে না। তো এরকম বিভিন্ন ধরনের কমিউনিটিতে গেলে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক এইগুলো নিয়ে কথা হয়। তো তখন দেখা যায় যে একটা কনফিউশন কাজ করে যে আমি যেটা শিখতেছি এটা কি জবে যে এটার কোনো ডিমান্ড থাকবে কিনা, বা এটা আদৌ কোনো লাভ আছে কিনা, বা আমি তো ওইগুলো পারি না, ওই যে সেমিনার থেকে যেগুলো শুনে আসলাম এগুলো তো আমি পারি না, তাইলে আমার দিয়ে কিছু হবে কিনা। তো একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে তার আসলে এইগুলো নিয়ে ভাবার দরকার আছে কিনা, বা এইগুলো সে কিভাবে ব্যালেন্স করবে যে এত এত নতুন নতুন ল্যাঙ্গুয়েজ, নতুন নতুন ফ্রেমওয়ার্ক যে আসতেছে, সো এই ব্যালেন্সটা সে কিভাবে করতে পারে? এটা সো এটা মানে এটা খুবই গুড কোশ্চেন, এবং এটা খুবই মানে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমি মনে করি একজন ভার্সিটি স্টুডেন্ট, মানে যে আসলে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে, তার এই কনফিউশনটা হওয়া উচিত না, তার এগুলো নিয়ে একেবারেই মাথা ঘামানো উচিত না। কিন্তু যে ছেলেটা সেলফ লার্নার, যে আসলে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, সে অন্য ব্যাকগ্রাউন্ডের, তার জন্য এটা ম্যাটার করে। তো আমি আগে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা, তাদের জন্য বলছি। তোমরা কেন বললাম আমি ম্যাটার করে না, কারণ এটার উত্তর আমি এর আগেই একবার একটা কোশ্চেনে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে তোমাদেরকে আসলে ওই যে বললাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ঊর্ধ্বে যেতে হবে। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাগনস্টিক হতে হবে, মানে আমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট না, এই জিনিসটা ফিল করতে হবে। ঠিক আছে, আই এম নট ডিপেন্ডেন্ট অন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিকজ প্রোগ্রামিং ইজ মানে প্রোগ্রামিং আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এক না, এইটা সবার আগে বুঝতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাস্ট অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। যেমন আমি বাংলা ভাষায় কথা বলি, হ্যাঁ, অনেক ইংরেজি ভাষায় কথা বলে। তো যদি একটা সিম্পল জিনিস চিন্তা করো তো, আমরা সবাই বিদেশ যেতে চাই, আমরা বিদেশ যেয়ে আমরা দুনিয়া কাঁপাতে চাই। হ্যাঁ, আমাদের দেশ আমাদের পছন্দ হয় না। সো আমরা যে বিদেশ যাব, তখন যখন বিদেশ যেতে চাও, তখন তো সৌদি আরবে যেতে চাও, তখন তো কানাডায় যেতে চাও, তখন তো ফ্রান্সে যেতে চাও, তখন তোমার কোনো চয়েস থাকে না। তখন মনে হয় যে কোনো একটা বিদেশ গেলেই তো আমি বাঁচতে পারি। তখন ভয় লাগে না যে ওই দেশে যে আমি ল্যাঙ্গুয়েজটা নিয়ে কি করব? জাস্ট এই প্রশ্নটা ভেবে দেখো তোমরা, তখন ভয় লাগে কিনা আমাদের? তখন কিন্তু ভয় লাগে না, তখন মনে হয় যে আরে ওটা শিখে নিব। ঠিক আছে, দ্যাটস দ্য অ্যাটিটিউড ইউ নিড ফর ক্যারিয়ার। তোমার প্রোগ্রামিং ক্যারিয়ার নিয়ে যারা কাজ করছে, তাদেরকে ওই জিনিসটা নিয়ে আসলে লেগে থাকতে হবে। তাদেরকে ভাবতে হবে যে ভাই আমি যদি, যেমন অ্যারে, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে কনসেপ্ট আছে। পয়েন্টার, জাভাস্ক্রিপ্টে পয়েন্টার নাই, বাট ইমপ্লিমেন্ট করা যায়। ঠিক আছে, বাট কনসেপ্ট তো আছে, রেফারেন্স আছে জাভাস্ক্রিপ্টে। সো দ্যাটস দ্য সেম কনসেপ্ট। সো এরকম প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে, সেটাকে কনসেপ্ট আকারে চিন্তা করতে হবে, একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস হিসাবে চিন্তা করতে হবে। তারপরে সেটাকে তুমি ইমপ্লিমেন্ট করবা, মানে সেটাকে এক্সিকিউট করবা হচ্ছে লিখে। সেই লিখতে যাবা যখন, তখন একটা ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হবে। তো সেই ল্যাঙ্গুয়েজটা এনি ল্যাঙ্গুয়েজ হতে পারে। সো এইটা সবার আগে মানে বুঝতে হবে, মানে এইটা একেবারে ফান্ডামেন্টাল জিনিস। আমি আসলে সত্যি কথা বলতে আমি ছাত্রদেরকে দোষ দিব না, এবং উইথ ডিউ রেসপেক্ট, যেটা হয়, আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, এই যে আজকে আমি যে কথাটা বললাম,
এই কথাটা যদি আমার বুয়েট লাইফে একজন স্যার আমাকে শুরুর দিকে বলে দিতেন, তাহলে হয়তো আমার জন্য লাইফটা ইজি। এই কথাটা অনেকে বলেনি না, আমি জানি না, এটা মেবি তারা হয়তো ধরেই নেন যে এই মানুষ, সেটার একটা কারণ আছে। কারণ আমি যদি আমার বুয়েটের এক্সাম্পল দিই, বুয়েটে যেটা হয় যে স্যাররা ধরেই নেয় এরা বাংলাদেশের সেরা স্টুডেন্ট, এরা সব জানে। তাহলে আমি এখানে আসছি কি করতে? আমি এখানে আসছি ডিগ্রি নিতে। ঠিক আছে, সো দ্যাটস দ্য প্রবলেম। এই অ্যাটিটিউডটা থেকে বের হয়ে আসতে হবে। আমাকে একজন স্যার যদি যখন শিখাবেন, তিনি আমাকে সিনট্যাক্স না শিখিয়ে তিনি যদি আমাকে এই কথাগুলো শিখিয়ে দেন যে তোমাকে আসলে কনসেপ্টটা শিখতে হবে, তোমাকে এটাকে অ্যাবস্ট্রাক্ট করে ল্যাঙ্গুয়েজ থেকে বের করে নিয়ে আসতে হবে, কনসেপ্টটা শিখতে হবে, তাহলে খুব ভালো হয় আর কি। তাহলে এই প্রবলেমগুলো হয় না। তো এটা নিয়ে তুমি যখন কনফিউশন থেকে বের হয়ে আসবা, তখন ওই যে উদাহরণ দিলাম, তখন তুমি বাংলাদেশ থেকে একবার জার্মানি যেতে পারবা, তারপরে একবার কানাডায় যেতে পারবা, একবার তুমি ইচ্ছা হইলে তুমি সুইজারল্যান্ডে যেতে পারবা। তোমার তখন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে শ্রীলঙ্কা যেতে চাইতে পারো, তোমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে ভয় লাগবে। ঠিক আছে, হ্যাঁ, মনে করতে পারো যে আমি যদি ভাই ইংলিশের মতো একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ শিখে সব জায়গায় চালাতে চাই, হ্যাঁ, সেটা তুমি যদি করতে পারো, ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো যে কোনো একটা, বাট সেটাতে ফোকাস থাকতে হবে, সেটা এক্সপার্ট হতে হবে। একটা ছেলে সে 10টা ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারে, বাট তার একটা এক্সপার্টাইজ থাকতে হবে একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সেটা যে কোনো ভালো ল্যাঙ্গুয়েজ হতে পারে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে। এখানে কোনো রকমের ছোট বড় ক্যাটাগরাইজেশন নাই। আমি একজন প্রোগ্রামার যে 5টা ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারি, বাট আই এম এক্সপার্ট ইন সি, কোনো সমস্যা নাই। তুমি তাহলে সব জায়গাতে তোমার সিভিতে সেটাই বলবা যে আই হ্যাভ সাম নলেজ অন জাভাস্ক্রিপ্ট 10%, আই হ্যাভ সাম নলেজ অন গো 2%, বাট আই হ্যাভ সি নলেজ, আমি সি খুব ভালোভাবে দখল আছে আমার 80%। দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু প্রেজেন্ট ইউরসেলফ। তো সেজন্যই আমি বলছি যে অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে, যে ভাই আমি আসলে কনফিউশনে না যে মনে করতে হবে আমি একটা পারি, এটা দিয়ে প্রথমে সবকিছু ভেঙে ফেলার চেষ্টা করব, তারপরে না পারলে আমাকে অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, কারণ সামনের দিনে আসলে আরো ল্যাঙ্গুয়েজ আসবে। আর ফ্রেমওয়ার্কের কথা যেটা বললাম, ফ্রেমওয়ার্ক তো ল্যাঙ্গুয়েজের থেকেও উপরে। ঠিক আছে, যে আমি ল্যাঙ্গুয়েজ জানি, আমি সব জানি। ফ্রেমওয়ার্ক কাদের জন্য জানো? যারা আসলে বস তাদের জন্য। ফ্রেমওয়ার্ক কোনো যদু মধুর জন্য না আসলে। যেমন রিয়্যাক্ট ফ্রেমওয়ার্কের কথা বলা হচ্ছে, রিয়্যাক্ট হচ্ছে একদম জাভাস্ক্রিপ্টের সুপ্রিম লেভেলে যারা কাজ করে তাদের জন্য। এটা যারা শেখায় যে রিয়্যাক্ট শেখার জন্য জাভাস্ক্রিপ্ট জানা লাগে না, মোটামুটি জানলেই হয়, মানে তারা যে কত ভয়াবহ ক্ষতি করছে আমাদের এই প্রোগ্রামিং কমিউনিটির জন্য, সেটা আমি বুঝতে পারি। তো এবং রিয়্যাক্ট যখন শিখতে যাবা, প্রত্যেকটা স্টেপে স্টেপে তুমি দেখবা যে এটা অ্যাকচুয়াল ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, এখানে কোনো নতুন কিছু নাই। একইভাবে হ্যাঁ, আমি সিতে আসলে ফ্রেমওয়ার্কের উদাহরণ দিতে পারছি না, বাট সব ল্যাঙ্গুয়েজে কিন্তু তাই। ফ্রেমওয়ার্ক গুলা কি করে, যেমন আমি যদি সিএমএস এর কথা বলি, আমি যদি ওয়ার্ডপ্রেস এর কথা বলি, ওয়ার্ডপ্রেসে আমরা কি জানি, সবাই বদনাম করি। ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, এখানে কন্টেন্ট ম্যানেজমেন্ট করা যায়, এটা করা যায়, ওটা করা যায়। বাট চিন্তা করো, এট দ্য এন্ড অফ দ্য ডে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দরভাবে স্ট্রাকচার বা পিএইচপি কোড আছে। কখনো যদি ওয়ার্ডপ্রেসের কোর খুলে দেখো, ওয়ার্ডপ্রেস ফার্স্ট টাইম ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেস লোড হতে মানে একদম সুপার ফাস্ট, ব্লেজিং ফাস্ট। নষ্ট করি আমরা, প্লাগইন ইনস্টল করি, আজে বাজে কোড লিখি, স্লো হতে থাকে। ডেটাবেস অপটিমাইজেশন করতে পারি না, ইন্ডেক্সিং করতে পারি না, স্লো হতে থাকে। দোষ দেই ওয়ার্ডপ্রেসের। ঠিক আছে, সো ওইটাই হচ্ছে সমস্যা, যে আমাদের কনসেপচুয়াল সমস্যা আছে, আমাদের প্রথম দিকে যে শিকড়, সেখানে সমস্যা আছে। সেখানে আমরা মনে করি আমি পিএইচপি প্রোগ্রামার, আমি মনে করি আমি ওয়ার্ডপ্রেস প্রোগ্রামার, আমি মনে করি আমি সি প্রোগ্রামার, আমি মনে করি আমি জাভা প্রোগ্রামার। এটা আমি দোষ কিভাবে দিব? কারণ একজন সিনিয়র প্রোগ্রামারকে আমি দেখেছি, অনেক টপ লেভেলের সিনিয়র মানুষজন, তারা জাভাস্ক্রিপ্টের সাথে জাভা তুলনা করছে। ইটস লাইক কার এন্ড কার্পেন্টার। আমার একটা কার আছে, আরেকটা শব্দ হচ্ছে কার্পেন্টার, দুটার মধ্যে জাভা আছে বলে আমি তুলনা করা শুরু করে দিব? এই কাজটা করেছিলেন মার্কেটিং এর লোকজন। জাভাস্ক্রিপ্টকে যখন প্রথম লঞ্চ করা হয়, যেহেতু জাভা ওই সময় পপুলার ছিল, মার্কেটিং গিমিকের জন্য জাভাস্ক্রিপ্ট নামটা দেওয়া হয়েছিল। বাট এটা তো স্ক্রিপ্ট আছে, একটা আলাদা জিনিস। তোরে ভাই, কার এন্ড কার্পেন্টার দুটো ওয়ার্ড কি মধ্যে কার কম থাকতে পারে না? সো এই জিনিসটা কেউ কিন্তু বোঝে না। সবাই মনে করে, অনেকে ইনফ্যাক্ট জাভাস্ক্রিপ্ট অনেকে জাভাও বলে, আমি দেখেছি এরকম বলতে। সো এই ধরনের কনফিউশন গুলো থেকে বের হয়ে আসলে লাইফের অর্ধেক 80% প্রবলেম সলভ হয়ে যাবে। আর তারপরে তুমি যেটা বললা যে কনফিউশন, আশা করি এটার উত্তরটা সবাই পেয়ে গেছো, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাগনস্টিক হতে হবে এবং ধরে নিতে হবে আই হ্যাভ টু সুইচ টু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, আমাকে অন্য জায়গায় ইন্টারভিউ দিতে গেলে আমাকে বলতে পারে তুমি সি প্রোগ্রামিং ভালো পারো, কিন্তু আমার তো জাভাতে কাজ করা লাগে। হ্যাঁ, তখন তোমাকে প্রমাণ করতে হবে যে আমার কনসেপ্ট ঠিক আছে, আমি সি পারি, জাভা শিখতে আমার 10 দিন লাগবে। ইফ ইউ ক্যান এস্টাবলিশ, ওরা তোমাকে নিয়ে নিবে, ভালো কোম্পানি হলে নিয়ে নিবে। সো আশা করি ইউ গট দ্য অ্যান্সার। ধন্যবাদ ভাইয়া। তাহলে আমি যদি ভাই আপনার কথাটা একটু সামারি করি, তার মানে আমরা যেটা বুঝলাম যে আমাদের হচ্ছে স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করে থাকলে হবে না, আমাদের হচ্ছে কম্পিউটার সায়েন্সের কোর কনসেপ্টটা
যেমন হচ্ছে আমি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম খুব ভালো বুঝি, আমি একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো পারি, আমি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট পুরো ক্লিয়ার, আমি ডাটাবেসটা ভালো বুঝি। সো এই কোর কনসেপ্ট গুলো আমি বুঝবো, তাইলে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আমি টুলস এর মতন ইউজ করবো। যখন আমার এক্স্যাক্টলি আমি যে অর্গানাইজেশনে আছি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ওটা নিয়ে কাজ করবো। এক্স্যাক্টলি পারফেক্ট। থ্যাংক ইউ। আচ্ছা, তো ভাই আপনার কাছে আমাদের নেক্সট যে কোশ্চেন সেটা হলো যে আমরা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছি আমাদের আসলে ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত? মানে আমাদের প্রতি মানে অনেকে যেমন বলা যায় তুমি যেমন ছোটবেলায় আমরা শুনছি যে আমাদের একটা কমপ্লেন ছিল এরকম যে গার্জিয়ানরা এসে বলতো যে অমুকের ছেলেরা দেখছে যে ও 18 ঘন্টা করে বই পড়ে, তুই তো পড়াশোনাই করিস না, এরকম বিভিন্ন ধরনের কথা আমাদের শোনা লাগে। তো আমাদের আসলে কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হিসেবে রুটিনটা কেমন হওয়া উচিত? মানে প্রতিদিন আমাদের স্কিল ডেভেলপমেন্টের পিছনে, পড়াশোনার পিছনে, প্রবলেম সলভিং এর পিছনে ঠিক কি ধরনের টাইম আমাদের ব্যয় করা উচিত? এটা যদি ভাই একটু ক্লিয়ার আচ্ছা, এটাও আসলে মানুষ টু মানুষ ভ্যারি করবে, কারণ কারোর বুঝতে কম সময় লাগে, কারোর বেশি সময় লাগে। বাট আমি বলবো যে আমি এইভাবে জিনিসটাকে দেখি আর কি, যে যদি জিনিসটা আসলে ভালো লেগে যায়, যেমন ধরো যে জিনিসটা তুমি বুঝতে পারছো না, হ্যাঁ, তোমাকে আসলে একটু চেক এন্ড ব্যালেন্স করতে হবে। যেমন ধরো তুমি সি দিয়ে তোমাকে প্রথম ক্লাসে স্যাররা তোমাকে একটা জিনিস বোঝালো, তোমার এর আগে কম্পিউটার সায়েন্স সম্পর্কে কোনো জ্ঞান নাই, তুমি প্রথম ক্লাস করতে গেলে তোমাকে সি প্রোগ্রামিং ধরিয়ে দেওয়া হলো, এবং আমি শিওর সেখানে তোমাকে হার্বার্ট শিল্ডের বই বা এই ধরনের বই ধরে সেই বইটা যেভাবে লিখেছে সেভাবে তোমাকে নিয়ে যাওয়া হবে। কিন্তু আমি তো জানি বিগিনার হিসেবে তোমার প্রবলেমটা কোথায়, কারণ তোমার এর আগে প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল নাই। হ্যাঁ, এখন যদি ক্লাস 10, 11, 12-এ একটু আমাদেরকে দেওয়া হয় সরকারিভাবে, তো সেইটা আমরা পড়ে আসি, বাট আমাদের সময় তো তাও ছিল না। তো যদি আমি এভাবে ধরি, তোমাকে আসলে ওই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর জন্য আমি বলবো তোমরা একাডেমিক ব্যাপারগুলোর বাইরে, স্যাররা তোমাকে সি প্রোগ্রামিং বলে আসছে, রাইট, স্যাররা কিন্তু একটু মেকানিক্যাল ওয়েতে বোঝাবেন, বিকজ তারা একটু হাই লেভেলে চলে গেছেন, জাভাস্ক্রিপ্টের মতো টপ লেভেলে চলে গেছেন। আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি কথার মধ্যে, স্যারদেরকে মনে করবো ওনারা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, উপরে আছে, বা পাইথন। আর মানে আমরা যেটা আছি, আমরা একদম নিচে আছি, আমরা কিন্তু আসলে মানে স্যাররা আমাদের সাথে কমিউনিকেট করছে অনেক উপরের লেভেল থেকে, কারণ মাঝখানে অনেকগুলো লেভেল আছে। এই বিগিনার মাইন্ডসেটটা স্যাররা আসলে বোঝেন ঠিকই, বাট মাত্র 1 ঘন্টা ক্লাসের মধ্যে হয়তো এটাকে ডেকোরেট করতে পারেন না, এটা সম্ভব হয়ে ওঠে না, যার কারণে তাদেরকে অনেক স্কিপ করতে হয়, তাদেরকে অনেক স্টেপ জাম্প করতে হয়। সো এই জিনিসটা ফার্স্টে বুঝবা, কারণ তুমি একজন ভার্সিটি স্টুডেন্ট, সো তুমি কিন্তু একটা ক্লাস 7-8 একটা ছেলে না যে আসলে কিচ্ছু বোঝো না। সো ইউ আর অলরেডি যথেষ্ট ম্যাচিউর। তো তোমাকে যেটা করতে হবে, ফার্স্টে ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করতে হবে। এখনকার সময়ের কথা বলছি, আমাদের সময়ের কথা না হয় বাদে দিলাম, এখন ইন্টারনেটটা ঘাটতে হবে বা বিভিন্ন রিসোর্সে নিয়ে ঘাটাঘাটি করতে হবে। অনলি হার্ভার্ড শিল্ড, অনলি স্যার যেটা পড়াচ্ছে সেটা নিয়ে কাজ করলে ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য হোল কনসেপ্ট, এটা হচ্ছে বাস্তব কথা। সো আমি বলবো যে সেই পাশাপাশি পড়াশোনার জন্য মিনিমাম দিনে একজন মানে একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের মিনিমাম 2 ঘন্টা রাখা উচিত। জাস্ট যে কোনো হোক না কেন, আমি একাডেমিক কাজ কারবার তো করবোই, বাট ওই একাডেমিক টপিকের আরো ডিটেলে যাওয়ার জন্য আমাকে 2 ঘন্টা রাখতে হবে। সেইটা আমি শুয়ে বসে যেভাবে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে আরাম করে রিল্যাক্স করে করতে পারি, বাট এটা রাখতে হবে। আমি এটা আগে বললাম তোমাদেরকে। তারপরে কাজ হচ্ছে এবার একাডেমিক ব্যাপারটাই আসি। আমার মনে হয় না যে 4 থেকে 5 ঘন্টার বেশি প্রয়োজন আছে আর কি। এর বেশি করলে আসলে এর বেশি পারবেও না একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি মনে করি যে একাডেমিক যে ব্যাপারগুলো আছে সেখানে 4 থেকে 5 ঘন্টা সময় দিলেই এনাফ। তবে দিনেটা যদি কেউ দিনে করে তাহলে, কিন্তু যদি পরীক্ষার আগের দিন আমাদের মতো, আমাদের ক্যারিয়ারটা এরকম ভাবে, আমার এরকম ছিল, সবাই যেটা করতো পরীক্ষার আগের সপ্তাহটা আসলে ফাটায় ফেলবো, এই কনসেপ্টে থাকলে আসলে তাহলে তো ওই পরীক্ষার আগে 18 ঘন্টায় পড়া লাগবে। বাট যদি প্রতিদিনেরটা প্রতিদিন তুমি এইভাবে একটু সাইড নলেজ, যেমন ধরো সিম্পলি তোমাকে প্রথম ক্লাসে পড়ানো হয়েছে ফাংশনাল প্রোগ্রামিং নিয়ে বা ফাংশন কিভাবে কাজ করে এটা নিয়ে, তুমি কিছুই বুঝলা না ক্লাসে, তুমি আসবা, এসে তারপরে তুমি হচ্ছে ওই যেটা বললাম ইন্টারনেট ঘাটবা, সার্চ দিবা যে ফাংশনাল কনসেপ্ট বুঝতে চাই, হোয়াট ইজ ফাংশনাল কনসেপ্ট, হোয়াট ইজ ফাংশনাল প্রোগ্রামিং, ফাংশন কিভাবে কাজ করে, প্রচুর ইউটিউব ভিডিও পাবা, ওগুলো তো অনেকটা সুন্দর করে প্রেজেন্ট করা হয়, সো ওগুলো দেখে ভালোই লাগবে। সো ওগুলো ব্রাউজ করো, প্লাস হচ্ছে প্রচুর এই যে freecodecamp.org বা এই ধরনের সাইট যেগুলো আছে সেখানেও প্রচুর রিসোর্স আছে। যদি আর্টিকেল পড়তে ভালো লাগে মিডিয়াম আছে, এইগুলো থেকে একটু ঘাটো। আমি তোমাদেরকে হল অফ করে বলতে পারি, মিস্টার এক্স এর ভিডিও না দেখতে পারলেও মিস্টার ওয়াই এর ভিডিও তোমাকে তুমি হয়তো বুঝতেও পারো, কোনো না কারোর বোঝানোর স্টাইল কোনো না কারোর জন্য গড বানিয়ে দিয়েছে।
মানে আমি সুমিত সাহা, আমার বোঝানোর স্টাইল হয়তো মিস্টার এক্স ওয়াই জেড বুঝতে পারে, কিন্তু আমারই বোঝানোর স্টাইল মিস্টার এবিসি বুঝতে পারে না, এটা হতে পারে। সো ইটস দ্য রেসপন্সিবিলিটি অফ মিস্টার এবিসি টু ফাইন্ড সামওয়ান এলস যে আসলে তাকে বোঝাতে পারছে। ইফ ইউ ফাইন্ড সামওয়ান লাইক দ্যাট, ফাইন্ড আ মেন্টর অর ফাইন্ড এনিওয়ান যার কথা তুমি বুঝতে পারো। যদি এরকম কাউকে পেয়ে যাও, তাকে ফলো করো, তার জিনিসগুলো দেখো, এবং প্লাস ইন্টারনেটে আরো রিসোর্স ওপেন আছে, সেগুলো দেখতে থাকো। ওই কনসেপ্টটা বুঝে রেখে দাও আর কি। হয়তো ওটা নিয়ে খুব বেশি কাজ করতে পারলা না, বাট জাস্ট নিজেকে একটা ইয়ের মধ্যে, কনফিডেন্সের মধ্যে দিয়ে রাখবা যে হ্যাঁ আমি ফাংশনালটা বুঝে গেছি। এইটুকু যদি হয় তাহলেও মানে এটা বেনিফিট দিবে আর কি। ঠিক আছে, এই আর কি বলার ছিল। ধন্যবাদ ভাই। ভাই এখন আমার যেটা কোশ্চেন সেটা হলো যে আমরা ওই ইউনিভার্সিটির প্রথম দিকে দুই ধরনের গ্রুপ তৈরি হয়। একটা গ্রুপ হচ্ছে যারা নিয়মিত প্রোগ্রামিং মানে কন্টেস্টে অংশ নেয়, বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং করে। আর আরেকটা গ্রুপ আছে, ওরা হচ্ছে ডেভেলপমেন্ট শুরু করে দেয় ওই প্রথম থেকেই। দেখা যাচ্ছে ইউনিভার্সিটি ক্লাসগুলো করতেছে, পাশাপাশি ওরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শিখতেছে, ফ্রেমওয়ার্ক শিখতেছে, শিখে শিখে তারা আগাইতেছে। এবং দুই গ্রুপে নিজেরা বেস্ট একটা ইয়ে ভাবতেছে যে আমরা যারা শুধুমাত্র প্রবলেম সলভিং করি আমরাই খুব ভালো পজিশনে চলে যাব, বা যারা ডেভেলপমেন্ট করতেছে ওরা ভাবতেছে ডেভেলপমেন্ট আমি তো ইনস্ট্যান্ট আউটপুট পাইতেছি, আর প্রবলেম সলভিং করে যে আমি তো দেখতে পাচ্ছি না যে এটা কোথায় ইউজ করবে, মানে আমি তো রিয়েল এক্সিকিউশন দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, মানে ওই প্রথম দিকে যে এটা কাজ করে। তো তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন যে এই জিনিসটা তারা ব্যালেন্স কিভাবে করবে, কারণ প্রথম দিকে ডেভেলপমেন্টে যাওয়া বা শুধুমাত্র মানে কন্টেস্ট পার্টিসিপেট করা, অন্য কোনো কিছু না করা, এই জিনিসটা আসলে আপনি কিভাবে দেখেন, এবং স্টুডেন্টরা আসলে কিভাবে ব্যালেন্স করা উচিত এই দুই গ্রুপের মাঝে? আচ্ছা, আমি আসলে এটাকে পজিটিভলি দেখি, যারা আসলে ডেভেলপমেন্টে চলে যায়। এর কারণটা হতে, হ্যাঁ, তবে এইটাকে পজিটিভলি দেখি না যে কিছু না জেনে চলে যায়। বাট ধরো যে ডেভেলপমেন্টে যাচ্ছে, হ্যাঁ, সে যদি কিছুটা কনফিডেন্স নিয়ে যায়, যে বা তার আসলে কোনো একটা ভালো লাগা থেকে যায়, আমি বিলিভ করি ম্যাক্সিমাম যারা আসলে ইউনিভার্সিটি ডেভেলপমেন্টে লাভ দেয়, এখনকার দিনে একটু আমি অন্যরকম দেখতে পাচ্ছি। মানুষ আসলে নিজের মতের অমতের মানে নিজের মতের বিরুদ্ধে যাচ্ছে। বাট আমাদের সময় আমি দেখতাম যে বেস্ট মানুষ, মানে যারা ডেভেলপমেন্টে যেত তাদের ক্যারিয়ার এখন বেশি ভালো। হ্যাঁ, হ্যাঁ, যারা হয়তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল বা যারা হচ্ছে একেবারে ট্র্যাডিশনাল ওয়েতে গেছে, তারাও খুব ভালো ভালো সুপ্রিম লেভেলে আছে, বিকজ দে অ্যাকচুয়ালি তাদের মানে তাদের ইয়েটাই আলাদা ছিল, তাদের স্টাডি স্টাইলটাই আলাদা ছিল। বাট যারা ডেভেলপমেন্টে গেছে তারাও খারাপ নাই, তারা যথেষ্ট ভালো করছে, যেমন আমি ওয়ান অফ দেম। তো আমার চলে যাচ্ছে, তো আমি তো লাইফে খুব ভালোই আছি, খারাপ নাই, খেয়ে পড়ে বাঁচতে পারছি, 3 বেলা খেতে পারছি, হ্যাঁ, আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। সো যদি আমার ইমাজিনেশন থাকে যে না আমি আমি খুব হাই এক্সপেকটেশন, আমি আসলে বিদেশেই যাব বা বাইরে, মানে এরকম অনেকের ফিক্সড কিছু জিনিস থাকে। সো যদি কেউ গোল ওরিয়েন্টেড হয়, আমার গোল ছিল আমি বাংলাদেশে থাকবো, আমি ভালো কিছু করব, হ্যাঁ, আমি মোটামুটি আমার মা বাবাকে খুশি রাখতে পারবো, সেটার জন্য বা তাদের হেলথ গুলো কেয়ার নিতে পারবো, আমি নিজে অসুস্থ হলে নিজের কেয়ার নিতে পারবো, এইটুকু পারপাস সার্ভ হলে, বেসিক নিড গুলো সার্ভ হলে আমি খুশি ছিলাম। তো দ্যাটস ওয়াই সেটা করার জন্য যতটুকু টাকা দরকার সেটুকু আর্ন করার মতো নিজেকে যোগ্য করার পর মোটামুটি আমি খুশি। কিন্তু অনেকে থাকে যে না আমাকে আরো উপরে যেতে হবে, আমাকে আরো নিজের সাথে ফাইট করতে হবে, এরকম অনেকে থাকে, গোল ওরিয়েন্টেড থাকে। তো বুঝতে হবে আমার গোলটা কি। আমার গোলটা যদি হয় যে আমি দেশের বাইরে যাব বা গুগলে যাব বা এরকম বড় বড় কোম্পানিতে যাব, হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে তোমাকে তো ডেফিনেটলি ওই যে আমি যেগুলো বললাম যে একটা একাডেমিক ইয়ে দিয়ে আসলে গেলে ভালো হয়, বিকজ তারা আসলে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে যেগুলো চাচ্ছে, হ্যাঁ, যতই বলুক যে আমরা ইয়ে নেই, একাডেমি আমাদের কাছে, এডুকেশন আমাদের কাছে ফ্যাক্ট না, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে, হ্যাঁ, তাদের রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের সাথে সবচেয়ে বেশি দায় হচ্ছে একাডেমিক যারা ট্র্যাডিশনাল ওয়েতে চলে আসে, তারাই বেশি ফিট করে। সো এই কারণে আমি বলছি যে ওই পাথটা ফলো যারা করছে তারা করো। আর যারা ডেভেলপমেন্টে যাচ্ছে, যদি তোমরা ভালো লাগা থেকে ডেভেলপমেন্ট করো, তাহলে আমি বলবো ইউ শুড কন্টিনিউ। হ্যাঁ, কিন্তু যদি তোমার ডেভেলপমেন্টে আসার কারণ হয় টাকা কামাবো, হ্যাঁ, বা কোনো বড় ভাই বলেছে আরে এইসব বাদ দে, ফ্রিল্যান্সিং কর, এই টাইপের যদি অ্যাটিটিউড হয়, তাহলে ভাই আমি স্ট্রিক্টলি প্রহিবিট করব, এটা করবা না। ঠিক আছে, কারণ তোমাকে জিজ্ঞেস করতে হবে নিজের কাছে যে আমি যে কাজগুলা করব সেই কাজগুলাতে করে আমাকে সারা জীবন চলতে হবে। এবং প্রোগ্রামাররা মোটামুটি 40-এর পরে তোমার পক্ষে আসলে প্রোগ্রামিং করা সম্ভব হবে না। হ্যাঁ, মানে এই বসে বসে কোড করা, এটা তোমার শরীর সাপোর্ট করবে না। সো তার আগে তখন কি করতে হবে, তাহলে কি 40-এর মধ্যে ক্যারিয়ার শেষ? না, 40-এর মধ্যে ক্যারিয়ার শেষ না। তোমাকে 40-এর মধ্যে
বসে থেকে যে এক্সিকিউশনাল কাজ করা, ডাইরেক্ট কোড করা, হ্যাঁ, যেটাকে একদম ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স নিয়ে কাজ করা, এই কাজগুলো থেকে বের হয়ে আসতে হবে 40-এর মধ্যে। তোমাকে তারপরে নিজেকে একটু উপরে নিতে হবে যে আমি আর্কিটেক্ট হচ্ছি বা প্ল্যানিং করছি, সফটওয়্যার ডিজাইন করছি, এ ধরনের কাজগুলো করলে কিন্তু তখন তোমাকে সরাসরি কোড করতে হবে না। সো এইটাই কিন্তু প্রোগ্রামিং এর ক্যারিয়ার পাথ। সো যারা আসলে তোমার গোলটা হচ্ছে যে না আমি খুব দ্রুত টাকা কামাতে চাই বা করতে চাই, তাদের জন্য আমার কোনো সাজেশন নাই আসলে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, তাদের জন্য আমার সাজেশন নাই। বাট যারা মনে করে যে না এটা আমার ক্যারিয়ার হবে, আমি খুব সিরিয়াসলি এটা নিয়ে ক্যারিয়ার করবো, একটা সময় টাকা আসবে, বাট আই এম নট মানে আমি ওই টাকাটাকে কেন্দ্র করে আমি আসলে শিখছি না, আমি আসলে শিখছি আমার এটা ভালো লাগছে। হ্যাঁ, আমি এটা হয়তো আমার সি ভালো লাগেনি, বাট আমার কোনো কারণে পিএইচপি ভালো লেগে গেছে, জাভাস্ক্রিপ্ট ভালো লেগে গেছে, ব্যাস ভালো লাগার সাথে সাথে ওইটাকে খুঁড়তে হবে। মানে আমি যেটা দেখতাম যে এক্ষেত্রে আমার যেহেতু এটা কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম, আমি আমার খুব ডাইরেক্ট এক্সপিরিয়েন্স যেটা বলি সেটা হচ্ছে স্যাররা অনেক সময় ডিমোটিভেট করেন, অনেক সময়, আমি সব স্যারদের কথা বলছি না, বাট অনেক সময় স্যারদের কাছে আমরা ডিমোটিভেশন পাই যে না ইউ আর গোয়িং টু দ্য রং পাথ। হ্যাঁ, বাট স্যাররা কিন্তু লিসেন করেন না যে তোমার কি আসলে তুমি জাভাস্ক্রিপ্ট চুজ করার কারণটা কি, তোমার পিএইচপি চুজ করার কারণটা কি। স্যাররা ওইখানেই একটা ব্যাচ দিয়ে দেন যে দিস ইজ এ বুলশিট ল্যাঙ্গুয়েজ, আই হ্যাভ হার্ড দিস কাইন্ডস অফ ওয়ার্ডস ফ্রম টিচার্স, যে দিস ইজ এ বুলশিট ল্যাঙ্গুয়েজ, দিস ইজ এ টয় ল্যাঙ্গুয়েজ, দিস ইজ জঘন্য, এগুলো শিখে লাভ হবে না, হ্যাঁ একমাত্র জিনিস হচ্ছে সি। এই ধরনের জিনিসটা খুব খারাপ আর কি। আমি তো বললাম যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থেকেই আমরা ওই কনসেপ্টে ব্যাক করতে পারি। সো যদি কারোর ভালো লেগে যায় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়াই সে ওখান থেকে ছিটকায় আসবে, আবার সে কন্টিনিউ করবে, সে ওটা দিয়েই আসলে ফান্ডামেন্টাল বুঝবে, এবং বুঝে তারপরে সে দরকার হলে অন্য প্রোগ্রাম। আলটিমেট গোল হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা প্রোগ্রামিং এ সুইচ করার ক্যাপাবিলিটি তৈরি করা, এটাই কিন্তু প্রোগ্রামারের আলটিমেট গোল। বুঝতে পারছো সবাই? সো তুমি যে ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করো না কেন, ইউ হ্যাভ টু বি এক্সপার্ট ইন সুইচিং টু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। সো ওই ক্যাপাবিলিটিটা অর্জন করার জন্য আমরা প্রোগ্রামিং শিখি। তো যদি এটা করতে পারি, সেটা করার জন্য যে কোনো ওয়েতে করতে পারি। সে যদি ডেভেলপমেন্ট শুরু করে দেয়, সেই ডেভেলপমেন্ট করে যদি সে শিখতে থাকে কন্টিনিউয়াসলি, সেটা খুবই ভালো একটা ওয়ে, যেটা এক্সপেরিমেন্ট করে শেখা। আর আরেকটা হতে পারে না আমি বই পড়ে যে ওয়েতে সারা নিয়ে যাচ্ছেন ওভাবে আমরা করতে পারি। হ্যাঁ, তো সেইটা করতে গেলে ওই নিজের কাছে আগে নিজেকে অনেস্ট থাকতে হবে, কারণ ভার্সিটিতে যাওয়ার পরে তো আসলে আমাকে স্কুল কলেজে ম্যাডাম স্যারদের মতো ওভাবে পিটায় পুটায় বা বাবা মা আমাদেরকে ধরে বেঁধে ওভাবে কি পড়াচ্ছেন না। আমরা কিন্তু আসলে আমাদের ওই 4 বছরের যে ইনভেস্টমেন্টটা, সেই ইনভেস্টমেন্টের উপরে বেস করেই কিন্তু আসলে আমাদের আলটিমেট মানে নিজের জীবনটা আসলে তৈরি হবে। আমি যদি সবাইকে একটু অনুপ্রাণিত করার জন্য বলি, তাহলে বলবো যে তোমার গার্লফ্রেন্ড কেমন সুন্দর হবে নাকি ভালো হবে, হ্যাঁ সেটা যদি তোমরা মনে করো, যে আমি জানি অনেকেই এখন ফোকাস দিচ্ছে, গার্লফ্রেন্ড শব্দটা শুনেই অনেকেই ফোকাস দিচ্ছিল না। তো এই তুমি যদি এভাবে চিন্তা করো যে তোমার আসলে জীবনের ভালো কি করবা, তুমি তোমার লাইফে কাউকে বিচে যে সুন্দর সুন্দর ছবি দেখতে, হ্যাঁ গুগলের একজন ইঞ্জিনিয়ারকে সি বিচে যে সুইজারল্যান্ডে যে সুন্দর সুন্দর ছবি দিচ্ছেন, এটা দেখে যদি খুব ভালো লাগে, হ্যাঁ তো তাহলে তোমাকে বুঝতে হবে যে ভাই উনার এটার পিছনে হ্যাঁ উনাকে রক্ত ঝরাতে হয়েছে দিনের পর দিন। ঠিক আছে? সো তুমি যদি ওইটুকু করাতে পারো, কারণ মানুষ আলটিমেটলি সোশ্যাল মিডিয়াতে যে তার রক্ত ঝরানোর ইতিহাস বলে না, ব্যর্থতার গল্প খুব একটা মানুষ বলে না, আমি খুব বেশি বলি, ব্যর্থতা দেখাই বেশি, অনেকে আমাকে জন্য পছন্দ করে না, ডিমোটিভেটর বলে। ঠিক আছে? সো তাতে আমার কোনো সমস্যা নেই, বাট যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওই শ্রমগুলো না সবসময় পিছন দিকেই থাকে। সো তোমাকে আসলে ওই শ্রমগুলো দিয়েই ভালো জায়গায় যেতে হবে। সো তোমার গোল যদি হয় যে ভাই আমি ওরকম ভালো কিছু করতে চাই, ওগুলো অটোমেটিক আসবে, লেট দেম কাম অটোমেটিক্যালি, ইউ জাস্ট ডু ইউর ওয়ার্ক, তুমি ওইগুলো শিখো, ওইটাতে এনজয় করো। সবচেয়ে বড় কথা প্রোগ্রামিং এনজয় করা লাগবে। প্রোগ্রামিং ভালো না লাগলে 1 বছর চেষ্টা করো, 2 বছর চেষ্টা করো, যে তারপরেও ভালো না লাগে ওখান থেকে চলে যাওয়াটা বেটার, অন্য কিছুতে সুইচ করা বেটার, ব্যবসা বাণিজ্য করো না অন্য কিছু করো, বাট 2 বছরের মধ্যে যদি প্রোগ্রামিং ভালো লাগে চেঞ্জ করে ফেলো পাথটা। এটাই ছিল আমার কথা। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আসলে আমাদের খুব স্ট্রেট ফরওয়ার্ড জিনিসটা বললো, যে লাস্টের কথাটা আমারও অনেক ভালো লাগছে, যে 2 বছরের ভিতরে যদি আপনার এটা ভালো না লাগে তাহলে বেটার হচ্ছে ট্র্যাকটা চেঞ্জ করে ফেলা। তো এনিওয়ে, তো ভাই আপনার কাছে নেক্সট আমাদের যে কোশ্চেন সেটা হলো যে প্রজেক্ট রিলেটেড। আমরা ইউনিভার্সিটি থাকতে বিভিন্ন ধরনের প্রজেক্ট করি, তো যখন জবে যাই তখন দেখি যে ওইটা নিয়ে আবার বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। তো আপনি কি আমাদের একটু সাজেশন দিতে পারবেন যে ইউনিভার্সিটি থাকা অবস্থায় আমাদের আসলে কোন ধরনের ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট আমরা করতে পারি, অথবা কোন ধরনের প্রজেক্ট বানাইতে পারি যেটা আমাদের জব লাইফে হেল্প করবে, প্লাস ওই প্রজেক্টটা করলে আমার যে ধরনের স্কিল সেট অ্যাপ্লাই করার দরকার ওইগুলো আমরা ওইখানে অ্যাপ্লাই করতে পারবো, এই ব্যাপারে যদি অসাধারণ কোশ্চেন এটা, আমি আজ পর্যন্ত আমাকে কেউ যেন কোশ্চেন করে নাই। তো খুবই ভালো একটা কোশ্চেন। এইটা হচ্ছে এই যে ওপেন সোর্স কন্ট্রিবিউশন যেটা তুমি বললে, এইটা হচ্ছে আমি বলি একদম
বেস্ট কাজ যেটা একজন প্রোগ্রামারের করা উচিত, মানে করতে পারে আর কি। নট অনলি টু কন্ট্রিবিউট দ্য কমিউনিটি, সেটা তো পরের কথা, মানব সেবা বাদই দিলাম, এইটা নিজের জন্য অত্যন্ত জরুরি। তুমি কিন্তু এটা মনে করো না যে বিভিন্ন মানুষ, যেমন যদি আমরা উদাহরণ হিসাবে দেই, রায়ান ডাল নোট জেএস এরকম একটা সি প্লাস প্লাস প্রোগ্রাম, কিন্তু আলটিমেটলি নোট জেএস কিন্তু একটা সি প্লাস প্লাস ইএক্সি ফাইল, মানে এরকমই জিনিস চিন্তা করতে পারো। সো উনি উনারই এত সুন্দর জিনিসটা ওপেন সোর্স কেন ছেড়ে দিয়েছেন? ফেসবুক রিয়াক্ট জেএস কে কেন ওপেন সোর্স ছেড়ে দিয়েছে? ঠিক আছে, এরকম ওপেন সোর্স কন্ট্রিবিউশন গুলো কেন হয়? এগুলা কিন্তু নট অনলি মানব মানে মানুষের সেবা করার জন্য করছে, তারা নিজেদেরকে প্রমোট করার জন্য করছে। বিকজ কমিউনিটিতে আজকে আমরা রায়ান ডালকে সবাই চিনি, আজকে রায়ান ডালকে যখন একটা কোম্পানি কনসালটেন্ট হিসেবে নিয়ে যাবে ভাড়া করে, হিউজ টাকা দিতে হবে তাকে, ঠিক আছে? সো এগুলো কিন্তু, এটাই কিন্তু আসল কথা। সো কন্ট্রিবিউশন, এটা এই কারণে আমি ভালো বলছি, কারণ জিনিসটা ওপেন আছে, ফ্রি আছে, মানুষ ওটা দেখে শিখতে পারছে, সব যে পজিটিভ বেনিফিট নেওয়া সে নিয়ে যাচ্ছে। প্লাস এট দ্য সেম টাইম যে কন্ট্রিবিউটার, সে কিন্তু আসলে সত্য ত্যাগ করে দান করে, মানে সত্য ত্যাগ করে দান করে দিয়েছে, বাট হি ইজ গেটিং ওয়েল আউট অফ ইট। সেখান থেকে যথেষ্ট সম্মান প্লাস যথেষ্ট পারিশ্রমিক, তিনি আসলে পারিশ্রমিকের থেকে বেশি জিনিসও তিনি আসলে সেখান থেকে পাচ্ছেন। সো তোমাদেরকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা এই জিনিসটাতে খুব বেশি মানে মানে ফোকাস করবা, যদি পারো ওপেন সোর্স কন্ট্রিবিউশন করো। আমি বলবো যদি তোমার প্রোগ্রামিং খুব ভালো লাগে, তুমি যদি খুব এনজয় করা শুরু করো, তুমি বিভিন্ন পপুলার লাইব্রেরি ফ্রেমওয়ার্কের দেখবা যেগুলো ওপেন সোর্স, সেগুলাতে কিন্তু তোমার কন্ট্রিবিউশন তারা অ্যাকসেপ্ট করবে। তুমি যদি সেগুলাতে কন্ট্রিবিউট করতে পারো, তারা যদি সেটাকে তোমার পুল রিকোয়েস্ট সেটা অ্যাকসেপ্ট করে এবং সেটা তারা মার্চ করে তার ইয়েতে, হ্যাঁ, এবং তারা তোমাকে একটা ক্রেডিটও দেয়, সেখানে তোমাকে কন্ট্রিবিউটার লিস্টে অ্যাড করে, তোমার জব সার্টিফিকেট, জব মানে সিভিতে অনেকে বলে যে ভাই আমার কি রাখা উচিত, এই কন্ট্রিবিউশন যদি তোমার সিভিতে থাকে, উইদাউট তুমি বলছো যে তোমার কোনো প্রজেক্ট নাই, তোমার কোনো প্রজেক্ট তুমি করো নাই, বাট ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড ইন 5 ওপেন সোর্স প্রোগ্রামিং প্রজেক্টস, যেখানে তোমার এগুলো জিনিসগুলো অ্যাকসেপ্ট হয়েছে, হ্যাঁ, বা অ্যাকসেপ্ট যদি নাও হয়, ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড এখানে, এবং কি কন্ট্রিবিউট করেছো এটার যদি কেস স্টাডি তুমি ডেসক্রাইব করতে পারো, বুঝাতে পারো, তাহলে তার থেকে ভালো রেজিউমে আর হতে পারে না। ঠিক আছে, সো ওইটাই আমি বলছি যে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, তোমার ওপেন সোর্স কন্ট্রিবিউশন এবং জিনিসগুলো সবাই খুব অ্যাপ্রিশিয়েট করে। সো এইটা তুমি করবা, এবং সেইটা করতে গিয়ে ইউ উইল ডিসকভার যে আসলে প্রোগ্রামিং এর মজাটা কোথায়, এবং তখন প্রোগ্রামিং শিখবাও বেশি। যেটা জুলকারনাইন আজকে বললো, অসাধারণ একটা প্রশ্ন, যেটা অনেকেরই আসলে এটা মানে মাথায় রাখা উচিত, আমিও অনেক সময় মনে থাকে না বলতে, আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওপেন সোর্স কন্ট্রিবিউশন করবা, এবং প্রচুর প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, সেইগুলোতে কন্ট্রিবিউট করবা। শুধু তাই নয়, স্ট্যাক ওভারফ্লো, মিডিয়াম, এরকম সাইটে তোমরা যেটা শিখছো, ধরো তুমি একটা কনসেপ্ট বুঝলে, সেটা নিয়ে একটা আর্টিকেল লিখে ফেলো, বা সেটা নিয়ে মানে কি হয়তো চাও ছোটখাটো একটা ভিডিওই বানিয়ে ফেলো, আমার মতো। ভিডিওটা ভালো হোক মন্দ হোক, দ্যাটস নট দ্য ম্যাটার। তুমি যদি এইগুলা করতে থাকো, এইটা হচ্ছে কাইন্ড অফ চর্চা। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট এক্সাম্পল। আমি স্টুডেন্ট লাইফে প্রচুর টিউশনি করতাম, তো এখন আমার সবচেয়ে পছন্দের একটা বিষয় ছিল, আমার নটরডাম কলেজে পড়েছি আমি, তো সেখানে আমার কোনো সাবজেক্টই ভালো লাগতো না, অনলি সাবজেক্ট দ্যাট আই লাইক সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। মজার ব্যাপার হচ্ছে সেই স্ট্যাটিস্টিক্স এর নলেজ আমার এখনো জীবনে লাগে, এবং আমি আসলে অনেক কিছু, যেহেতু স্ট্যাটিস্টিক্স ভালো লেগেছিল, ওইটা খুব ভালো মতো শিখেছিলাম, পড়েছিলাম, কনসেপ্ট গুলো বুঝেছিলাম, আমার লাইফের অনেক কিছু আমি স্ট্যাটিস্টিক্স এর সাথে রিলেট করতে পারি, এবং তুমি যে জিনিসটাই তোমার জীবনে ভালো লাগবে, এই জিনিসটাই দেখবে তুমি জীবনের সব জায়গাতে রিলেট করতে পারছো। সো সেই স্ট্যাটিস্টিক্স নলেজ দিয়ে আমি টিউশনি করতাম, এবং মানে ভালো রেসপন্স পেতাম, যার কারণে স্ট্যাটিস্টিক্স এর টিউশনি করার মতো ছেলেপিলে কম ছিল, আমি পেতাম কল, এবং বেশ ভালোই বেতন পাইতাম। তো সেইটা দিয়ে কিন্তু আমি দেখেছি যে আমার চর্চাটা, আমি যখন ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গিয়েছি, তখনও ইন্টারমিডিয়েটে পড়া আমার সেই স্ট্যাটিস্টিক্স এর নলেজটা আজও আমার মধ্যে আছে, এবং এখনো আমি ওগুলো খুব ভালোভাবে জানি। সো ওইটাই আমি বলছি, আমি কিন্তু তা না হলে ইন্টারমিডিয়েটে আমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা পড়িয়েছিল, ম্যাথ একটু আলাদা, ফিজিক্স কেমিস্ট্রি যতটুকু পড়িয়েছিল আমার কিচ্ছু মনে নাই, নট এ সিঙ্গেল লাইন অফ, নট এ সিঙ্গেল ওয়ার্ড আমার মনে নাই, কিন্তু আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইন অলমোস্ট এনিথিং রিলেটেড টু স্ট্যাটিস্টিক্স। ওইটাই আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে বললাম যে মানে মানে এটাই হচ্ছে সামারি, যে জিনিসটা আসলে আমাদের ভালো লাগবে সেই জিনিসটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। ওপেন সোর্সে তোমরা তোমাদের সবচেয়ে পছন্দের জিনিসগুলো নিয়ে কন্ট্রিবিউট করবা, সেটা তোমাদের চর্চা হবে। আমার স্ট্যাটিস্টিক্স এর এক্সাম্পলটা ছিল চর্চার উদাহরণ দেওয়ার জন্য, তো আমি টিউশনি করে চর্চা করতাম, সেই চর্চাটাই আমার কাজে লেগেছে। তো তুমি তোমার ওপেন সোর্স কন্ট্রিবিউশন ইজ কাইন্ড অফ এ চর্চা, তোমার চর্চা হবে, প্লাস এট দ্য সেম টাইম সেখানে যখনই বাগ আসবে, তখন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে মানুষজন তোমাকে পোক করে বলবে যে তোমার এই জায়গাটায় মিস্টেক হয়েছে, হ্যাঁ, ইউ শুড সলভ ইট লাইক দ্যাট।
তখন তুমি ওইটা বুঝে সলভ করবা। এরকম আবার তুমি তার কোনো একটা প্রবলেম ধরবা, ধরে তাকে সলভ করবা। খুবই মজার কিন্তু এটা কিন্তু বোরিং না। হ্যাঁ, তো ইনফ্যাক্ট অনেক সময় ফাইটিংও হয় যে না তোমার থেকে আমি বেটার করে লিখেছি। সো দিজ আর দ্য থিং যেগুলো আসলে চর্চার মধ্যে পড়ে, এটা খুব কাজে লাগে। সেই কারণে আমি বলতে চাই যে চর্চার এই জিনিসটা করা উচিত। প্লাস নিজে যেটুকু শিখছো সেটাকে যদি একটা আর্টিকেল আকারে কোনো জায়গায় পাবলিশ করে অ্যান্ড শেয়ার ইট টু ইউর সোশ্যাল মিডিয়া প্রোফাইলস, সেটা তোমাকে অনেকগুলা লাইক দিবে, হ্যাঁ, তোমাকে অনেক বাহবা দিবে, সেটা তোমাকে ভালোও লাগবে। হ্যাঁ, সো সেখান থেকেও কিছুটা ইন্সপিরেশন নিতে পারো, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সেটা তোমার চর্চা বাড়াবে। ঠিক আছে, সো এইটুকু আশা করি। আমি জানি না কতটুকু কাজে লাগলো আমার কথাটা, বাট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই ওপেন সোর্স কন্ট্রিবিউশনটা। চেষ্টা করবা যত বেশি করতে পারো। ধন্যবাদ ভাইয়া। এটা খুবই ইনফরমেটিভ। আমরা যারা মানে নতুন একেবারে কম্পিউটার সায়েন্স পড়তেছি বা ইউনিভার্সিটির প্রথম দিকে আছি, আর ভাইয়া যেটা বললো এটা দ্বারা আমরা যেটা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং বা কোডিং স্কিলটা এটা তো ডেভেলপ করবে, পাশাপাশি কিন্তু আরো কিছু বেনিফিট আমরা পাইতেছি। যেমন ভাইয়া আপনি যেটা বললেন যে অন্যান্য ডেভেলপারদের কোড দেখা বা ওইখানে একটা ডিসকাশন করা, তো তখন কিন্তু আমরা ওই কোডিং স্ট্যান্ডার্ড সম্পর্কেও জানতে পারতেছি, একজন স্টুডেন্ট হিসেবে ওই লেভেলের কোড সম্পর্কে আমরা জানতে পারছি। আর নেটওয়ার্কিং এর সুযোগ তো আছেই। আর এইসব ভারী কথার পাশাপাশি যদি মানে আরো লাইট একটা বলি, যেমন আমি যখন কন্ট্রিবিউশনটা শুরু করি তখন আমার আসলে ওইগুলো উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল যে অমুক ভাইরে দেখছি তো একটা টি শার্ট দিছে, আমার কি টি শার্ট দিবে কেন? তো আমাদের সময়ও তাই ছিল আর কি। জি জি। তো টি শার্টের জন্য আমাদের আসলে একটা, আমি বলবো যে আমরা যারা, আমাদের যারা জেনারেশন, তোমরা তো আসলে আরেকটু জুনিয়র, বাট আমাদের যারা জেনারেশন আমরা আসলে খুব লাকি, বিকজ আমরা আসলে খুব সীমিত রিসোর্স ছিল আমাদের। রিসোর্সের যখন প্রচন্ড অ্যাভেলেবিলিটি হয়ে যায়, যেমন উদাহরণ হিসেবে যদি বলি, তুমি যদি নিউ মার্কেটের ফার্স্ট দোকান থেকে কেনা শুরু করো, আমার মায়ের এক্সাম্পল, উনি শাড়ি দেখা শুরু করবে এক দোকান থেকে, এবং এত শাড়ি, ওই শাড়িগুলো ওই দোকান থেকে সবগুলা দেখবে, দেখার পরে দামগুলা করে আধা ঘন্টা সময় ব্যয় করে পরের দোকানে যাবে, সেম কাজ করবে করে মিনিমাম 15-20টা দোকান সে পরপর দেখবে, তারপরে ঘুরে এসে ফার্স্ট দোকান থেকে জিনিস নিয়ে যাবে। দিস ইজ দ্য কমন অ্যাটিটিউড যেটা আমাদের প্রোগ্রামারদের মধ্যে এখন তৈরি হয়েছে, কারণ আমাদের প্রচুর রিসোর্স, তো আমরা আসলে ফ্লারিশড হয়ে যাই আর কি, যে আমার এক্সপেকটেশন যে কোন জায়গায় যায়। হ্যাঁ, তারপরে হয় কি, এক্সপেকটেশন ফল করে তারপরে আমি যা চেয়েছিলাম তা তো পেলাম না। হ্যাঁ, এই না পাওয়ার বেদনায় আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে কেউ ইনস্ট্রাক্টরকে লাথি মারি, কেউ স্যারকে দোষ দেই, কেউ এট দ্য এন্ড অফ দ্য ডে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই ভালো না এটা বলে দিয়ে চলে যায়। হ্যাঁ, সো এটাই হচ্ছে কথা, যে আসলে রিসোর্সের লিমিটেশনেরও কিছু পজিটিভ সাইড আছে। তো নিজেদেরকে আগে হচ্ছে আসলে একটু সীমাবদ্ধ করে ফেলো আর কি, নিজেদের মাথাটাকে একটু একটা দিয়ে ভেঙে করে ফেলো যে আমি এইটুকুই শিখবো, এটাই আমার গোল। একটু শিখে ফেলার পরে তারপরে আমি মাথার হেলমেটটা খুলবো। ঠিক আছে, সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেটা জুলকারনাইন বলতেছিল যে আমাদের ইন্সপায়ারেশন ছিল খুব ছোট ছোট, একটা টি শার্ট পাবো, পাবো। বাট আমি তোমাদেরকে এই কারণেই, আমার আসলে কথা বলার আজকে থেকে হয়তো 2 বছর আগে হলে আমি এই কথাগুলো এইভাবে বলতাম না, আমি হয়তো অন্যভাবে বলতাম। বাট এখন মানুষ না সবার আগে আমাকে কোশ্চেন করে আমার বেনিফিট কি, এটা করে আমি কি পাবো। এই জন্য আমি আগে সুইজারল্যান্ডের এক্সাম্পল দিলাম, বিচের এক্সাম্পল দিলাম, ভূগোলের এক্সাম্পল দিলাম, যেন একটু ভাসতে একটু মনে হয় বাহ এখানে তো জিনিস আছে, তাহলে একটু অনেকে শুনবে আমার কথা। ভাই আমি তো একজন স্পিকার, আমাকে তো শোনাইতে হবে মানুষকে, দ্যাটস ওয়াই আমি অ্যাট্রাকশনের জন্য এটা বলি ফার্স্টে। বাট তোমার মেইন কথাটা হচ্ছে ভাই চর্চা করো, এটা হচ্ছে মেইন কথা, এটা হচ্ছে ফাইনাল কথা, গোল ওরিয়েন্টেড চর্চা করো। জি, থ্যাংক ইউ ভাই। তো আমাদের আসলে আরো অনেক কোশ্চেন আছে আপনার কাছে, কিন্তু যেহেতু টাইম লিমিটেশন, তো আমরা আর 2-3টা কোশ্চেন নিব, তারপরে আমাদের অডিয়েন্সের জন্য আর কি কিউএ সেকশন রাখতেছি একটা ভাই, ওইখানে হচ্ছে অডিয়েন্সরা আপনার সরাসরি কোশ্চেন করবে এবং আপনি ওটা নিয়ে কথা বলার চেষ্টা করবেন। তো ভাই এখন আমি যেটা জানতে চাইছি সেটা হলো যে আমরা নর্মালি কম্পিউটার সায়েন্স পড়ে, বিশেষ করে আমি অন্য ইউনিভার্সিটি যাই না, আমার বন্ধু বান্ধবের ভিতরে আমি যেটা দেখছি, আমরা মূলত 2টা গ্রুপ তৈরি হয়ে যায় 6 সেমিস্টার পরে। একটা গ্রুপ হচ্ছে যাদের প্রোগ্রামিং ভালো লাগে বা ডেভেলপমেন্ট মোটামুটি করে, এরা ভাবে যে আমরা হচ্ছে ওই যে ওয়েব ডেভেলপার হবো বা মোবাইল অ্যাপ ডেভেলপার হবো, এরকম একটা চিন্তা। আর আরেকটা গ্রুপ আছে, ওদের ধারণা, ওরা এরকম চিন্তা ভাবনা করে যে এই গত কয়টা সেমিস্টার তো প্রোগ্রামিং হাতে দিই নাই, অ্যাসাইনমেন্টটা বন্ধু বান্ধবদের করছি, তো এখন তো আর কিছু হবে না, তাহলে আমি এখন নেটওয়ার্কিং এ যাবো। তো এখন যারা আবার ডেভেলপমেন্টে যায় বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিকে যারা যায়, ওদের আবার ধারণা যে না আমি তো সফটওয়্যার ডেভেলপমেন্ট করবো, সো নেটওয়ার্কিং কোর্স ওই কোনোভাবে বের হইতে পারলেই হলো, এটা আমার দরকার নাই। তো এইটা আসলে সঠিক কিনা যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কি নেটওয়ার্কিং এর নলেজ থাকার দরকার আছে কি নাই, এবং এটা লাগলে ঠিক কতটুকু আমাদের দরকার হয়, এটা যদি ভাই একটু বলতেন। আচ্ছা, আমি মানে এই জায়গাটাতে একটা জিনিস ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যেমন আমাদের আজকের এই প্রোগ্রামটা যারা হোস্ট করছেন তোমরা, মানে তোমাদের ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রাইট? সো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেটার মধ্যে কিন্তু এটা পড়ে। মানে আবার কিছু ডিগ্রি থাকে যেটা হচ্ছে শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, হ্যাঁ, সিএস
না সিএসও না, সেটাকে কি বলে, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যেটা আর কি একদম ডাইরেক্ট, সেইটা এরকমও ডিগ্রি কিন্তু অনেকে দেয়। সো শুধু যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলো, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সেটা ফোকাসড অন সফটওয়্যার ডেভেলপমেন্ট। কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেটার মধ্যে কিন্তু সবই পড়ে। আমাদেরকে কি, আমাদের তো নেটওয়ার্কিং সম্পর্কে অবশ্যই নলেজ রাখা লাগবে। মানে হয়তো আমাকে তার দিয়ে হার্ডওয়্যার আমি তার লাগাতে বলছি না, বাট কনসেপ্টও জানা লাগবে যে আমার, ইনফ্যাক্ট তুমি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে যাও সেখানেও কিছুটা নেটওয়ার্কিং নলেজ লাগবে, ডেভঅপস লেভেলে কাজ করতে গেলে সেখানেও কিছুটা নেটওয়ার্কিং নলেজ লাগবে, হ্যাঁ, সার্ভার নিয়ে কাজ করতে গেলে সেখানে নেটওয়ার্কিং মানে নলেজ লাগবে। সো কিছু নলেজ তো প্রয়োজন হবেই, বাট মানে ব্যাপারটা হচ্ছে এক্সপার্ট হতে হবে কিনা আমাকে, সেটা ডিপেন্ড করবে যে আমার প্রফেশনটা আমি কি চুজ করব। আমি যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চাই তাহলে ডেফিনেটলি আমাকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার স্পেশালিস্ট হতে হবে। আর নেটওয়ার্ক সম্পর্কে ধারণা আমি মনে করি প্রত্যেকটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলো, হার্ডওয়্যার তো মাস্ট লাগবে, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলো বা কোড যে করছে তারও ইনফ্যাক্ট কিছুটা নেটওয়ার্কিং নলেজ লাগবে, বিকজ দ্যাট উইল পে ইউ ব্যাক। তুমি যখন বড় কোম্পানিতে যাবা, ইফ ইউ হ্যাভ নেটওয়ার্কিং নলেজ, এবং সেটা যদি তারা যদি বুঝতে পারে যে ছেলেটা কোডিং করার পাশাপাশি আমাকে নেটওয়ার্কিং নলেজ, নেটওয়ার্কিং এর বিভিন্ন ব্যাপারে হেল্প করছে। যেমন ফর এক্সাম্পল আমার কোম্পানিতে যদি আমি এক্সাম্পল দিই, আমাদের এক্সট্রা কোনো ডেভঅপস ইঞ্জিনিয়ার নাই, হ্যাঁ, বাট যখন আমার কোনো এরকম নেটওয়ার্ক রিলেটেড ইস্যুস অ্যারাইজ করে বা কোনো প্রবলেম হয়, আমাদের একজন প্রোগ্রামার আছে যে এগুলো খুব ভালো বোঝে এবং এটা তার প্যাশন থেকে সে করে আর কি। তো সে কিন্তু আমাদেরকে এটাতে হেল্প করে এবং দ্যাট অ্যাকচুয়ালি পেজ হিম ব্যাক টু। সো আমরা তার প্রতি খুব পজিটিভ একটা ইয়ে দিতে পারি, তার কি বলবো, তার রেমুনারেশন অন্যান্য ব্যাপারগুলো সেটা ইম্প্যাক্ট করে। সো সেটাই আমি বলছিলাম যে এটা মানে নেটওয়ার্কিং সম্পর্কে ধারণা সবারই থাকা লাগবে, কিন্তু এক্সপার্ট যদি তুমি না হতে চাও, তোমার যদি এটা ডিপ ডাইভ করতে না ইচ্ছা হয়, তোমার যেটা ভালো লাগবে সেটাতে ডিপ ডাইভ করবা, বাট নলেজটা আমার মনে হয় রাখা ডেফিনেটলি উচিত, আর কিছুটা নলেজ ডেফিনেটলি লাগবে। ধন্যবাদ ভাই। আর আপনার সাথে আমার একটা এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করতে চাই, সেটা হলো যে আমি আসলে নেটওয়ার্কিংটা ইগনোর করছিলাম ইউনিভার্সিটিতে থাকা অবস্থায়। তো পরবর্তীতে যেটা হয়, আমি যখন এডব্লিউএস এর ভিপিসি সেট আপ করা শিখতে যাই, তখন দেখি যে নেটওয়ার্কের ওই যে আইপি অ্যাড্রেস কনফিগার করা লাগবে, এই কনফিগার করা লাগবে, তখন আমার মনে হচ্ছে এটা তো ফাঁকি দিয়ে আসছি। তো আমি কিন্তু এই ইস্যুটা ফেস করছি। এছাড়া যখন ওয়েব আরটিসি নিয়ে কাজ করছি, তখন কিন্তু আমার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক প্রোটোকল সম্পর্কে আমার খুব ভালো লেভেলের স্টাডি করা লাগছে। তো আমার মনে হয় যে আপনার সাথে আমি এটা করছি যে এটা আমরা চাইলেও ইগনোর করার সুযোগ নাই, যে মিনিমাম একটা এক্স্যাক্টলি। নলেজ রাখা এবং পরবর্তীতে দরকার হলে আরো শেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আরেকটা জিনিস যেটা তুমি বললে যে তুমি যে সময়টা ডিসকভার করেছো তখন কিন্তু তুমি অলরেডি প্রফেশনাল লাইফে চলে গেছো, এবং ওই সময়টাতে কিন্তু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড ওভাবে থাকবে না, বিকজ ওই জায়গাটা হচ্ছে কম্পিউটার মানে কাজ করা মানুষজনের জায়গা, তাদের সময় নাই যে ভাই, মানে ইনফ্যাক্ট বিজনেসের তো আরো সময় নাই, তারা তোমাকে দায়িত্ব দিয়ে শেষ। কিন্তু তুমি যখন, তোমাকে কিন্তু তারা বলে দিবে যে সলভ দিস প্রবলেম, সলভ দিস প্রবলেম মানে বাইনারি সার্চের কথা বলছি না, আমি বলছি সলভ দিস বিজনেস প্রবলেম। সো সেই প্রবলেমটা তোমার সলভ করতে গিয়ে দেখা গেল যে আয় হায় আমি তো নেটওয়ার্কিং পারি না, সেই প্রবলেমটা তোমার নিজের, এবং ওই সময় তোমাকে নিজেকেই সলভ করতে হবে। সো ধারণা যদি আগে থাকে সেটা পে করবে, আর যদি ধারণা না থাকে। থ্যাংক ইউ ভাই। তো আমাদের এখন ভাই মানে আমরা একেবারে লাস্টের দিকে চলে আসছি। তো আপনার কাছ থেকে আমাদের আসলে দুইটা সাজেশন লাগবে। একটা হলো যে আপনি আমাদের কিছু বই সাজেস্ট করতে পারেন কিনা যেগুলো প্রতিটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের আসলে পড়া উচিত, এবং কিছু ওয়েবসাইট যেগুলো আমাদের আসলে রেগুলার ভিজিট করা উচিত, এমন কিছু বই এবং ওয়েবসাইট লিংক ভাই যদি বলতেন। আচ্ছা, আমি হচ্ছে ব্যক্তিগতভাবে আমার বইগুলোর নাম খুব বেশি আমি মনে করি না, আমি এখন প্রচুর পরিমাণে অনলাইন রিসোর্সের উপর ডিপেন্ডেন্ট, বাট আমি কিছু বইয়ের কথা অবশ্যই বলবো। যেমন যদি সি প্রোগ্রামিং হয়, সি প্রোগ্রামিং এ হার্ভার্ড শিটের উপরে কোনো বই নাই আসলে, ঠিক আছে, সো মানে একদমই। আর এছাড়া তোমার যদি অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, এটা নিয়ে অ্যালগোরিদমের বিশেশ করে, সেটা হচ্ছে কোরম্যানের একটা বই আছে, হ্যাঁ, সেটা খুবই ভালো একটা বই, সেটা তোমরা দেখতে পারো। আর এছাড়া আমি যেটা সাজেস্ট করব, আমি যেহেতু বাঙালি এবং খুব ভালোভাবে বোঝা যাবে, সেটা হচ্ছে সুবিন ভাইয়ের রিসোর্স গুলা। হ্যাঁ, সুবিন ভাইয়ের অসাধারণ কিছু বই আছে যেগুলো নিয়ে আসলে উনি লিখে যাচ্ছেন এবং খুবই সাইলেন্ট ভাবে লিখে যাচ্ছেন। সো কন্টেন্ট গুলা বাংলায়, এবং আমি মনে করি বিদেশি অনেক জিনিস পড়ে যদি না বুঝতে পারো, সুবিন ভাইয়ের বইগুলা দেখতে পারো। আর এছাড়া অনলাইন রিসোর্সের কথা যদি বলো, freecodecamp.org, এটা আসলেই ফ্রি, সবকিছুই দিলাম ফ্রি। সো এদের প্রচুর রিসোর্স, তো সেখানে তুমি ছোট ছোট কোর্সও আছে সুন্দর, সেগুলো তোমরা করে ফেলতে পারো, এবং সেগুলো তোমাকে অনেক প্র্যাকটিক্যাল নলেজ দিবে, এবং এগুলো তোমাকে ভালো লাগবে দেখতে, খুব সুন্দর। আচ্ছা, আর যদি আমি যদি বলি যে এই যে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড বা এগুলো যদি জানতে চাও, সেখানে ফ্রি কোড ক্যাম্প তো আছেই, সেছাড়া আমাদের বাংলাদেশের বিভিন্ন রিসোর্স আছে, সেগুলো দেখতে পারো। হ্যাঁ, আর ইউটিউবে প্রচুর চ্যানেল আছে। প্লাস যদি তোমার
প্লাস তোমার যদি মোটামুটি ইংলিশ ইংলিশ তুমি যদি মোটামুটি বলতে না পারো, বাট অ্যাটলিস্ট মানুষ ইংলিশ কমিউনিকেশন বুঝতে পারো, খুব সিম্পল ইংলিশ হলেও বুঝতে পারো, তাহলে তোমার জন্য দুনিয়ার অনেক পুরোটাই ওপেন। হ্যাঁ, কারণ যারা আসলে ইংলিশে টিউটোরিয়াল বানায় ওয়ার্ল্ড ওয়াইড, তারা খুব সহজ ভাষায় ইংলিশ বলে আর কি, খুবই সিম্পল এবং ভেঙে 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 বলে, বিকজ দে নো দেয়ার অডিয়েন্সেস আর ওয়ার্ল্ড ওয়াইড। সো সেক্ষেত্রে আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো যে ওয়েব নিয়ে যারা কাজ করতে চাচ্ছে তাদের জন্য খুবই ভালো ভালো রিসোর্স আছে, যেমন ট্র্যাভার্সি মিডিয়া আছে, নেট নিনজা আছে, ডেভেড আছে, হ্যাঁ, তারপরে ওয়েব ডেভ সিম্পলিফাইড, এরকম বেশ কিছু বড় বড় সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেল আছে যারা খুব সুন্দর শেখায়, খুব ভালো বোঝাতে পারে। তারপরে ফায়ারশিপ আইও আছে, যারা একটু প্রো লেভেলে চলে যাবা, মানে একটু একটু মোটামুটি অ্যাডভান্স লেভেলে চলে যাবা, তার জন্য ফায়ারশিপ আইও খুবই ভালো একটা ইয়ে, খুব অল্প সময়ে তোমাদেরকে শিখিয়ে দিবে। সো এরকম অসংখ্য ইউটিউব চ্যানেল আছে, এবং মজার ব্যাপার হচ্ছে এগুলোতে সাবস্ক্রাইব করার সাথে সাথে এবং এগুলো দেখার সাথে সাথে ইউটিউব তোমাকে এত সুন্দর সুন্দর জিনিস রেকমেন্ড করবে যেটা আসলে তুমি নিজেই আসলে ওটার মধ্যে চলে আসবা আর কি। সো আমি বলবো ইউনিভার্সিটি লাইফে যখন বই পড়ছো, সেখানে তোমাকে ইউনিভার্সিটি থেকে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো তো পড়বাই, তার পাশাপাশি এই অনলাইন রিসোর্স গুলোতে ঘাটাঘাটি করবা, বিকজ সোনার খনিগুলো এখানেই আছে। আর বইয়ের মধ্যে যেটা হয়, বই থেকে সবাই বেস্ট আউট অফ বের করতে পারে না, মানে বই থেকে অনেকেই, আমরা অনেকে পারে, যারা অনেকেই পারে, বাট যারা পারে না তাদের জন্য অনলাইন রিসোর্স গুলো খুবই কার্যকরী হবে বলে আমার বিশ্বাস আর কি। এইটাই বলার ছিল। ধন্যবাদ ভাই। এবং আপনার সাথে আমি আসলে আরেকটা লিংক অ্যাড করছি, সেটা হলো যে গিটহাব এডুকেশন প্যাক। আপনারা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে আসেন, আপনাদের ইউনিভার্সিটি থেকে যে মেইলটা দেয়, ওইটা দিয়ে আপনারা গিটহাব এডুকেশন প্যাকটা নিতে পারবেন, এবং এটা লিংক আমি আপনাদের মানে সরি জুমের চ্যাট গ্রুপে আর কি দিয়ে দিছি। তো এটা দিয়ে আপনারা হচ্ছে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের প্র্যাকটিস করার পাশাপাশি ফ্রন্ট এন্ড মাস্টার বা এই ধরনের বিভিন্ন পপুলার কোর্স কিন্তু আপনারা চাইলে নিয়ে এগুলো দেখতে পারবেন। আমি মোটামুটি হিসেব করে দেখছি যে প্রায় 30 লক্ষ টাকার মতন রিসোর্স পুরো ফ্রি দেয়, মানে যদি টাকার হিসেব করি আর কি। আমিও কিন্তু এডব্লিউএস বা ডিজিটাল ওশন এই ধরনের সার্ভিসগুলো ইউনিভার্সিটি থাকা অবস্থায় এই গিটহাব এডুকেশন প্যাকের কারণে আর কি শিখতে পারছি। তো আমাদের আসলে আরো অনেক কোশ্চেন ছিল, যেমন সিস্টেম ডিজাইন নিয়ে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোনো কনসেপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড, সলিড প্রিন্সিপাল, কিন্তু আসলে টাইম লিমিটেশনের কারণে হয়তো আমরা আজকে করতে পারছি না ওটা। তো আমরা নেক্সট অন্য কোনো সেশনে আমরা এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো এই মতো আমরা আসলে আমাদের অডিয়েন্সের কিছু কোশ্চেন নিব। আমার মনে হয় আমরা জুমটা ওপেন করে দিতে পারি সবার জন্য, সরি মিটটা, মানে মিটের। ওকে, তো প্রথমেই আপনাদের ভিতরে দুইজন হ্যান্ড রেজ করছেন, একজন হলো যে নাথ রিফাত। হ্যাঁ, আপনার কোশ্চেনটা যদি আপনি কাইন্ডলি করেন। আসসালামু আলাইকুম। জি, আমাকে কি দেখা যাচ্ছে? স্ক্রিনে দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। শুভেচ্ছা ভাইয়া, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। জি, রিফাত, আপনি আপনার পরিচয় দিয়ে শুরু করবেন কাইন্ডলি, আমাদের জন্য সুবিধা আচ্ছা, হবে। হ্যাঁ অবশ্যই। আমার পরিচয় হচ্ছে মূলত, মানে নাম হচ্ছে আমার নাফিউল রিফাত। তো আমি বিগত প্রায় 2016 সাল থেকে আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের সাথে জড়িত। থিম ডেভেলপার হিসেবে আমি অলরেডি 2টা কোম্পানিতে জব করেছি। রিসেন্টলি আমি আমার লাস্ট যে জবটা, সেই জবটা হচ্ছে আমি লিভ করেছি আর কি। তো লিভ করার একটা কারণ আছে, সেই কারণটা আমি বলতেছি। সেটা হচ্ছে, প্রথমত আমি যখন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট স্টার্ট করছি, তখন আমার একটা স্বপ্ন ছিল যে, তখন আমি দেখতাম আর কি বিভিন্ন আর্টিকেল পড়তাম, বা হচ্ছে যখন কোনো ভিডিও দেখতাম, সেখানে দেখা আসতো যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করে মান্থলি 40,000 টাকা করে একজন ইনকাম করতেছে। তো তখন আমার একটা স্বপ্ন ছিল যে না, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হবো। তখন জানতাম না HTML কি, CSS কি, কিন্তু ওই যে 40,000 টাকা ইনকাম করবো, সেই স্বপ্ন থেকে হচ্ছে কি যে আমার মূলত ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হওয়া। যাক, তখন হচ্ছে 2018 সালে আমার এক ভাইয়া আছে, উনি পাইথন এক্সপার্ট, মূলত পাইথন প্লাস জাভাস্ক্রিপ্ট। উনি আমাকে বলতো রিয়াক্ট শিখো, রিয়াক্ট শিখো, না হলে ওয়ার্ডপ্রেসের কোনো ভ্যালু নাই। তো পরবর্তীতে আমি 2020-এ এসে দেখলাম যে হচ্ছে গিয়ে যে আমাদের যে গুটেনবার্গ ইয়াটা আসছে, ওখানে হচ্ছে আমার রিয়াক্টে হচ্ছে গিয়ে যে, মানে আমার ব্লগ ডেভেলপমেন্ট করতে গেলে আমার রিয়াক্ট জানা লাগবে। তো তখন আমি রিয়াক্ট শেখা, মানে রিয়াক্টের জন্য আমি রিসোর্স খোঁজা শুরু করলাম। তখন আমি বেশ কিছু ইউটিউবে টিউটোরিয়াল পাইছি, যেটাতে আমি রিয়াক্ট শিখতে যা দেখছি যে আমি আসলে মানে ইন্টারমিডিয়েট লেভেলে শেখার চেষ্টা করতেছি। আমার আসলে মানে হাই স্কুলে পড়া উচিত। পরে ব্যাক করলাম হচ্ছে গিয়ে যে আমি নোড.js শেখা স্টার্ট করলাম। সেখানে দেখলাম যে না, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ছাড়া আমার আসলে কোনো গতি নেই। আবার সে প্রাইমারিতে আসলাম। তো রিসেন্টলি হচ্ছে গিয়ে যে, মানে আমি মাঝখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে আমি জব করে, এবং হচ্ছে আমার কানাডায় ক্লায়েন্ট আছে, এবং হচ্ছে আমার ফ্রান্সে ক্লায়েন্ট আছে, আমার স্পেনে ক্লায়েন্ট আছে। এই ক্লায়েন্টদের কাছ থেকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কাজ করে আমি ইনশাল্লাহ, যেই আমি আমার যে টার্গেটটা ছিল মান্থলি আমি ইনকাম করব,
40,000 টাকা, এর থেকে আলহামদুলিল্লাহ এর থেকে বেশি আমি ইনকাম করেছি কোনো কোনো মাসে। বাট তারপরে নিজের ভিতরে একটা ইয়া ছিল যে অ্যাকচুয়ালি আমি ইয়া করতে পারতেছি না, আমি হচ্ছে গিয়ে কিছু জানি না, যেমন আমি কোর পিএসপি জানি না, আমি কোর জাভাস্ক্রিপ্ট জানি না। তো যাই হোক, পরবর্তীতে আমি জাভাস্ক্রিপ্ট শেখা স্টার্ট করলাম রিসেন্ট 2021 সালে। তো এর মধ্যে আমি সুমিত শাহ ভাইয়ার যে হচ্ছে গিয়ে যে প্রথম ভিডিওটা দেখলাম, সেটা হচ্ছে প্রোটোটাইপের ভিডিওটা। আপনার জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপের একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি আপনার মনে হয় 51 মিনিটের ভিডিওটা মেবি। তো আমি লাস্ট যেই 6 মিনিট পর্যন্ত আমার দেখতে ভিডিওটা খুব বোরিং লাগছে। বাট আপনি লাস্টে একটা কথা বলছিলেন যে এই অংশটা আপনি স্কিপ করতে পারেন, এটা অনেক অপশনাল, বাট আপনারা চাইলে দেখতে পারেন। ওই স্কিপ করা অংশটুকু দেখার পরে আমি যতটুকু বুঝতে পারলাম জাভাস্ক্রিপ্ট সম্পর্কে এবং আপনার ভিডিওগুলোর কোয়ালিটি সম্পর্কে, সেদিন থেকে আমি হচ্ছে গিয়ে যে মানে বুঝতে পারলাম যে আপনি কোন লেভেলের অ্যাকচুয়ালি ডেভেলপার। এবং আপনার যতগুলা প্লেলিস্ট আছে সবগুলা আমার ইয়াতে এখন বর্তমানে ইউটিউবে আছে, আমার সেভ করা। এবং প্রতিটা প্লেলিস্ট থেকে আমি মিনিমাম প্রতি রাতে মানে স্টিল কিছুক্ষণ আগেও আমি হচ্ছে 1 ঘন্টার একটা ভিডিও ছিল আপনার ওই জাভাস্ক্রিপ্টের যে নতুন ফাংশনাল জাভাস্ক্রিপ্ট নামে একটা প্লেলিস্ট আছে, অ্যাকচুয়ালি মডার্ন জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স, ওইটা থেকে কিছুক্ষণ আগে দেখা স্টার্ট করছি। তো আমি জাভাস্ক্রিপ্টে হচ্ছে গিয়ে যে আমি আপনার ইনস্ট্রাকশন গুলো খুব ফলো করি। তো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমি আপনার কাছে জানতে চাই যে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে আমি কাজ করতেছি প্রায় 4 থেকে 5 বছর যাবত। তো এখন আমি জাভাস্ক্রিপ্ট বিশেষ করে নোড.জেএস এবং রিঅ্যাক্ট.জেএস হিসেবে নিজেকে এক্সপার্ট হিসেবে আমি গড়ে তুলতে চাই। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি সাজেশনটা কি সেটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভাইয়া তোমার কথাটার জন্য। এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলেছো যে লাস্টের 6 মিনিট, কারণ আমি সবসময় আমার ভিডিওর এন্ডে যে কথাটা বলি, যে জিনিসটা আমি অ্যাভয়েড করতে বলি, ওটা আমার ইচ্ছা করে আমি বলি, কারণ আমি চাই যে আমি দেখতে চাই যে অডিয়েন্স কতটুকু আসলে রিটেন করে আর কি। সো এটা আমি ইচ্ছা করেই বলি, এবং যে কথাটাকে ইগনোর করতে বলবো সেই কথাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখে যারা আসলে অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখে। সো এটা অ্যাকচুয়ালি একটা মজা আর কি। সো এনিওয়েজ থ্যাংক ইউ ভাইয়া এই পর্যন্ত যাওয়ার জন্য এবং বুঝতে পারার জন্য। সো তোমার জন্য আমার সাজেশন হবে ভাইয়া, তুমি একদম রাইট ট্র্যাকে আছো প্রথম কথা। কারণ তোমার প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে তুমি 40,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছিল, তারপরেও তুমি নিজেকে আসলে আরো বাড়ানোর চেষ্টা করছো, এবং সেটা নিয়ে এর কারণটা আছে। এর কারণটা হচ্ছে তোমরা জানো যে GitHub Copilot বা এই ধরনের বিভিন্ন এআই টুল, সরি একটা সাউন্ড মেবি আসছে, আচ্ছা, GitHub Copilot বা এই ধরনের বিভিন্ন এআই টুল বা বিভিন্ন জিনিসপাতি আসছে। সো এই জিনিসগুলো যেটা করবে সেটা হচ্ছে আমাদের এই যে ধরো 40,000 টাকা তুমি ইনকাম করছো বা টুকটাক ওয়ার্ডপ্রেসের কাজ যেটা আসলে তুমি কোর না জেনে করছো, এই কাজগুলো উইল বি রিপ্লেসড। হ্যাঁ, এই কাজগুলো রিপ্লেসড হয়ে যাবে। যে অনেকেই বলে যে কোপাইলট বা এই ধরনের জিনিসগুলো রিপ্লেস করবে কিনা, এই ধরনের কাজ অনেক টুল আসবে যেগুলো আসলে এই জিনিসটাকে রিপ্লেস করে দিবে। রিপ্লেস করতে পারবে না কোন জিনিসটা, যেটা হচ্ছে তুমি যেগুলো বললা এখনই, যে ভাই আমি কনসেপ্টগুলো জানতে চাই, আমি প্রোটোটাইপ শেখা শুরু করেছো তুমি। তুমি যদি জাভাস্ক্রিপ্টের নলেজগুলো জানো, রিঅ্যাক্টের নলেজটা জানো, তাহলে তুমি যখন থিম বানাবা তখন তোমার থিমটা শুধু থিম অনলি হবে না। যেমন তুমি দেখবা থিম ফেস্টে বা বিভিন্ন মার্কেট প্লেসে যে থিমগুলো থাকে, সেই থিমগুলোকে শুধুমাত্র থিম থাকে না, সেটার মধ্যে পুরো একটা ই কমার্স থিম থাকবে দেখবা, সেখানে ওয়ার্ডপ্রেসে পুরোটাকে কনভার্ট করে সেটার মধ্যে আসলে থিম ফাংশনালিটি ইন্টিগ্রেট করা থাকে, পেমেন্ট গেটওয়ে পর্যন্ত ইন্টিগ্রেট করা থাকে। ঠিক আছে, সো তোমাকে তখন চিন্তা করতে হবে ভাই আমি ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কাজ করি, আমার গোল হচ্ছে এরকম জিনিস বানানো, কমপ্লিট সলিউশন বানানো। তুমি এইভাবে নিজেকে আপগ্রেড করবা। যেমন তুমি যদি জুম শেপারের এক্সাম্পল দেখো, জুম শেপার কিন্তু শুধুমাত্র অ্যামেজিং ইউআই বানায় তা কিন্তু না, জুম শেপার একটা টোটাল সলিউশন দেয়। ঠিক আছে, তো ওইটাই আমি বলছি যে তোমাকে ওইটা এনশিওর করতে হবে। দেন তোমার গোলটা হওয়া উচিত যেটাকে তুমি আছো, যে আমাকে জুম শেপার বা এই ধরনের একটা স্টাফ, অত বড় না হতে পারো, বাট তুমি তোমার সীমাবদ্ধতার মধ্যে তুমি কমপ্লিট সলিউশন দিয়ে জুম শেপার যদি 500 প্রোডাক্ট বানায়, তুমি অ্যাটলিস্ট যেন 10টা প্রোডাক্ট বানাতে পারো, মার্কেট প্লেসে যেন সেগুলো থাকে এবং সেগুলো যেন সেল হয়, এবং সেগুলো সাপোর্ট থেকে যে টাকা তুমি পাবা তাতে তোমার জীবন খুব ভালো চলে যাবে। আশা করি তুমি অ্যান্সার পেয়েছো। তুমি যে জাভাস্ক্রিপ্ট শিখছো, সেই জাভাস্ক্রিপ্ট শেখাটা কন্টিনিউ করতে হবে এই কারণ তুমি যে থিমটা বানাবা, ওই থিমের ফাংশনালিটি বানানোর জন্য তখন তোমাকে প্লাগইন বানাতে হবে, নিজের প্লাগইন বানাতে হবে। প্লাগইন ডেভেলপমেন্ট করতে গেলে তখন তোমার পিএইচপি লাগবে। সো আমি বলবো তোমাকে পিএইচপির বেসিকও শেখা উচিত। ধন্যবাদ। এখানে হচ্ছে আমি আরেকটা সাজেশন আমি চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমি পিএইচপি জানি, বাট আমি যখন পিএইচপি থেকে হচ্ছে জাভাস্ক্রিপ্টে মুভ করতেছি তখন আমার বেশ কিছু জিনিস এলোমেলো লাগে। যেমন হচ্ছে ফাংশনের ভেরিয়েবলের ভিতরে ফাংশন কল করা, আবার এই অবজেক্টের ভিতরে ফাংশন কল করা, আবার এই ফাংশনের ভিতরে আবার ভেরিয়েবল, মানে আবার দিস নিয়ে যে একটা কনফিউশন, মানে কি বলবো, অ্যাকচুয়ালি আপনার ভিডিওগুলো না দেখলে হয়তো আমি বুঝতে পারতাম না। এটা আমি স্বীকার করি সবসময়ই, কারণ হচ্ছে গিয়ে যে আমি জাভাস্ক্রিপ্টে যত ভিডিও দেখি তার মধ্যে আপনার 5টা ভিডিও দেখার পরে আমি অন্য ভিডিওগুলোর সাথে কম্পেয়ার করার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে দেখি যে আসলে আপনি যেগুলো বলতেছেন এগুলো ঠিক কিনা। তো এখন পর্যন্ত ভুল পাই নাই, সামনে ভুল পেলে আমি আপনাকে জানাবো।
তো এখানে ব্যাপারটা হচ্ছে গিয়া যে আমি যেহেতু পিএইচপি থেকে আসতেছি, এখন আমি কি জাভাস্ক্রিপ্টে যে আসি এটা কি আমার রাইট ট্র্যাক কিনা, নাকি হচ্ছে কি যে আমার উচিত হচ্ছে পিএইচপি থেকে লারাভেল এবং ভিউজিএস এ থাকা, নাকি আচ্ছা আমি তুমি জাভাস্ক্রিপ্টে নোড। জি আচ্ছা তুমি যদি ভাই দেখো, জাভাস্ক্রিপ্টে তুমি যেটা জিজ্ঞেস করলে, তুমি যদি পিএইচপি নিয়েই কাজ করতে চাও, মানে ওয়ার্ডপ্রেস নিয়েই কাজ করতে চাও, তোমার যদি এটাই গোল হয়, তাহলে তোমার পিএইচপি মানে নিয়ে থাকা উচিত। এবং জাভাস্ক্রিপ্ট এই কারণে লাগবে, ফ্রন্ট এন্ডের জন্য তো অ্যাটলিস্ট লাগবে। জাভাস্ক্রিপ্ট তো ওয়েবসাইটের মাতৃভাষা, ওয়েব ডেভেলপমেন্টের মাতৃভাষা। তুমি যে ল্যাঙ্গুয়েজে শেখো না কেন, তুমি সি দিয়েও ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবা, হয়তো সি প্লাস প্লাস দিয়েও করতে পারবা, হ্যাঁ। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ কান্ট অ্যাভয়েড জাভাস্ক্রিপ্ট। এই জিনিস থেকেই যাবে, জন্মান্তরের মতো থেকে যাবে। যদি আমি জানি না অন্য কিছু, যদি ব্রাউজার যদি চেঞ্জ না হয়ে যায়, ব্রাউজার মেকানিজম যদি চেঞ্জ না হয়ে যায়, তাহলে অন্য জিনিস, কিন্তু এটা থেকেই যাবে। সো তুমি যদি এই ফ্রন্ট এন্ডের জন্য তুমি তাহলে অ্যাটলিস্ট জাভাস্ক্রিপ্ট শেখো, তারপরে দেখো তোমার দক্ষতা কোন দিকে যায়, তুমি ওটা এনজয় করতে পারো কিনা, তোমার কনফিডেন্স আসে কিনা। যদি ভালো লেগে যায় একবার জাভাস্ক্রিপ্ট, তাহলে কপালে দুঃখ আছে, তাহলে তখন তোমাকে নোট জেএস এ তুমি নিজেই নিজের নিয়ে যাবা। বিকজ সামান্য একটু নলেজ যোগ করলে তুমি ব্যাক এন্ডে এক্সপার্ট হয়ে যাচ্ছ। তখন তখন তুমি যে কাজটা করতে পারবা ভাই, সেটা হচ্ছে তুমি নোট জেএস দিয়ে সুন্দর সুন্দর এপিআই বানাতে পারবা, তুমি ব্যাক এন্ডে ছোট ছোট এপিআই বানাতে পারবা, তোমার ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে সেই এপিআই দিয়ে ডেটা টান দিয়ে এনে তোমার সার্ভার থেকে তুমি সুন্দর সুন্দর উইজেট দেখাতে পারবা, তোমার থিমটাকে আরো অ্যাট্রাকটিভ করতে পারবা। সো অনেক আইডিয়াও তোমার দিয়ে দিলাম আমি। সো এটাই আমি বললাম যে তোমার অপরচুনিটিস বাড়বে ভাইয়া, তোমার সাপোর্টের স্কোপ বাড়বে। গিটহাব কোপাইলট তোমার আঙুলটাকে রিপ্লেস করে দিলেও তুমি তখন আরেকটা আঙুল তৈরি করতে পারবা। এটাই হচ্ছে আমার কথা, যে ওইটাই আমি বলছি, নিজেকে আসলে ফিউচারের জন্য একটু রেডি করো। সো ইউ আর অলরেডি জেনারেটিং মানি, ইউ আর অলরেডি ডুইং গুড, বাট দ্য গুড থিং ইজ তুমি অলরেডি জানো যে ভাই আমাকে আরো নিজেকে বাড়াইতে হবে। তো সেই দিকে তুমি ফোকাস করে ফেলো তাহলে জাভাস্ক্রিপ্টে। আগে জাভাস্ক্রিপ্টটা শেখো, আর জাভাস্ক্রিপ্ট পিএইচপি তাহলে ভাগ ভাগ করে শেখো, মানে প্যারালালি করো। তাহলে যে সুবিধাটা হবে, ও জাভাস্ক্রিপ্টে ফাংশনের মধ্যেও, অবজেক্টের মধ্যেও ফাংশন লেখা যায়, পিএইচপি এটা করা যায় না। সো যখনই তুমি তোমার এডিটরটা ওপেন করবা, তোমার জন্য আমার সাজেশন হচ্ছে ভাইয়া, যেটা আমি করতাম, এডিটর 2 কালারের এডিটর বানাবা। পিএইচপির জন্য দরকার হলে ওয়েব স্টোর ইউজ করো, জাভাস্ক্রিপ্টের জন্য ভিএস কোড ইউজ করো। যেই তুমি এই কাজটা করবা, অর্ধেক কনফিউশন চলে যাবে, ট্রাস্ট মি। কালার দেখে, এডিটর দেখে তুমি বুঝবা আমি জাভাস্ক্রিপ্টে আছি, সাথে সাথে তুমি তখন তোমার মাইন্ডসেট ওরকম হয়ে যাবে। যেই তুমি ওয়েব স্টোর খুলবা, তখন মনে হবে আরে ওয়েব স্টোর তো ফাংশনের মধ্যে অবজেক্ট লেখা যায় না। দিস আর দ্য ট্রিক্স দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই, বাট ইট শুড, মানে ইউ শুড ওভারকাম। একটু কয়েকদিন পরেই পারবা আর কি, এটা সমস্যা হবে না। ধন্যবাদ রিফাত ভাইয়া, ধন্যবাদ সুমিত ভাইয়া। তো আমাদের নেক্সট পার্টিসিপেন্ট হচ্ছে ফারজানা ইয়াসমিন। তো এর ভিতরে আমি একটু বলছি, আপনারা কাইন্ডলি একটু চেষ্টা করবেন যে একটু যদি আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড ভাইয়ার কোশ্চেন গুলো করতে পারি আর কি। তো ফারজানা ইয়াসমিন, আপনি চাইলে আপনার কোশ্চেনটা করতে পারেন। থ্যাংক ইউ। জি, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি প্রথমে একটু বলে নিই এক্সপ্লেনেশনটা, দেন কোশ্চেনটা করছি। আমি বর্তমানে 10ম শ্রেণীতে পড়তেছি, 2022 সালে এসএসসি পরীক্ষা। তো যখন আমি ক্লাস 9-এ উঠি, তখন আমি ঠিক সাজেশনটা পাই নাই যে সায়েন্সে যাব না কমার্সে যাব না আর্টসে যাব। আপনি এখন কি করতেছেন? জি, আপনার এখন কোর্সটা কাইন্ডলি দিবেন। জি জি ও আমি এখন স্টুডেন্ট বললাম না, আমি 10ম শ্রেণীতে পড়তেছি, 2022 সালের এসএসসি পরীক্ষা। দ্যাটস গুড, উই আর প্রাউড টু হ্যাভিং ইউ। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। জি, বলতে চাচ্ছিলাম যে তখন আমার তো হচ্ছে যে আমার স্বপ্ন ছিল আমি সিএসসি নিব, কম্পিউটার সায়েন্স প্রোগ্রামটা নিব, এই সাবজেক্টটা নিয়ে পড়বো। তখন আমি এত কিছু জানতাম না, বা গুগলে যে সার্চ করলে পাওয়া যায় এত কিছু তখন জানতাম না। দেন আমি কমার্সে ঢুকে যাই বাবার ইয়ে। দেন এখন আমি যখন আস্তে আস্তে কম্পিউটার কিনলাম, দেন এগুলা নিয়ে সার্চ করলাম, তখন দেখলাম যে না, এই প্রোগ্রামটা করতে হলে আমাদের সায়েন্সে যেতেই হবে। দেন পরে আমি আরো সার্চ করলাম যে কমার্স থেকে যাওয়া যায় কিনা। দেন কিছু গুগলে কিছু পাইছি যে হ্যাঁ সম্ভব, যদি কিনা আমি তাদেরকে দেখাইতে পারি যে না আমি কোডিং সম্পর্কে পারি বা এই প্রোগ্রামটা নিলে আমি পারবো। দেন আমি আর অন্য কিছু না ভাবি আমি কি করলাম, ভাবলাম যে না, আমি যদি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি, তাহলে কিন্তু আমি অন্য একটা আয়ত্ত করে নিতে পারবো খুব সহজে। তখন আমি কিছু না ভেবে ওয়েবে ঢুকে গেছি, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে ঢুকে গেছি, এখন জাভাস্ক্রিপ্ট শিখবো। তো এখন আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছি যে আমি কি এই প্রোগ্রামটা নিতে পারবো কিনা আমার এইচএসসির পরে, অর্থাৎ এ লেভেল শেষ করার পরে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, যেহেতু আপনারা প্রোগ্রামিং নিয়ে পড়ছেন জানেন, তো আমার একটু সাজেশন দিবেন যদি এটা নেওয়া যায়, তাহলে আমি এখন থেকে কিভাবে প্রিপারেশন নিলে তাদের সাথে গিয়ে তাল মিলিয়ে আমি সামনে আগাইতে পারবো। এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। আচ্ছা,
তো আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু জুলকার নাইনকে বলবো যে ভাইয়া আমি তোমাকে আগেই বলে রেখেছিলাম যে 9:30 অলরেডি বাজে, সো আমার এই একটু পরে আরেকটা সেশন আছে। সো আমি এই কোশ্চেনটার উত্তর দিয়ে আসলে আমাকে একটু এক্সকিউজ করতে হবে। সো আমি জাস্ট ওর কোশ্চেনের একটু অ্যান্সারটা দিয়ে নিয়ে আর কি তোমাদের কাছে একটু এক্সকিউজ মানে ইয়ে যাবো আর কি, বিদায় যাবো আর কি। সো জুলকার নাইন তুমি আছো? শিওর স্যার, শিওর। আচ্ছা, ওকে। সো ফারজানা, তুমি যেটা বললা যে মানে তুমি হচ্ছে মানে আমি যদি একটু ভুলে না যাই, তুমি এসএসসি কি পাস করেছো অলরেডি? না না, আমি এসএসসি দিব 2022 সালে। আচ্ছা, এসএসসি দিবা তুমি 2022 সালে। আচ্ছা, তোমার এখনই কেন এগুলো করার প্রয়োজন হচ্ছে? তুমি কেন তোমাকে এগুলো শিখতে হবে? আমি এগুলো কেন মনে শিখতে করছো? কেন, কারণ আমি তো সায়েন্স স্টুডেন্ট না। ফার্স্ট অফ অল এটা যদি আমি এই ডিগ্রিটা নিতে হয় তাহলে কিন্তু আমি তাদের সাথে কম্পেয়ার করতে হবে। আমি ফিজিক্স জানি না কিংবা কেমিস্ট্রি এই যেগুলা সায়েন্সের সাবজেক্ট গুলো জানি না। তো ভাবলাম যে আমি যদি এখন থেকে কোডিং সম্পর্কে কিছু জানি বা ছোটখাটো কোনো প্রজেক্ট বানাই, তাদেরকে দেখাতে পারি যে না এই সম্পর্কে আমার নলেজ আছে, আমি তাদের এই সাবজেক্টটা নিলে তাদের সাথে চাইতে পারবো। ও আচ্ছা, তুমি একাডেমিক ভাবে তুমি জানতে চাচ্ছ যে কম্পিউটার সায়েন্স বা এগুলো নিতে পারবা কিনা? হ্যাঁ, জি জি জি, এটা হচ্ছে না, এটা তো তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না আসলে তো নিতে পারবা না, যতটুকু গুগলে। আমি জানি আর কি। জি, আমি গুগল অনেক সার্চ করছিলাম, দেন তারা অনেক জায়গায় দেখলাম যে বাইরে বলতেছে যে বাংলাদেশ থেকে তো সম্ভবই না, ওরা বাংলাদেশ সার্টিফিকেট পাবে, বাট বাইরে নাকি প্রফেসরদেরকে কনভেনশন করে নাকি তাদের সাথে করা যায়। তো সেই হিসেবে আপনারা তো অনেক উপরের লেভেলের, আপনার দিকে তাই থেকে। না ভাইয়া, উপরের লেভেল না, আমি খুবই লো লেভেলে আছি আর কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মতো। সো যাই হোক, তো আমার তোমাকে সাজেশন হচ্ছে ভাইয়া, তুমি প্রথম কথা হচ্ছে তুমি বাইরের কথা আমি আসলে বলতে পারছি না, বাট কোন জায়গাতেই আসলে না মানে তুমি যেরকম কথা বললা এটা আসলে অ্যাকসেপ্টেড হবে না আর কি। তোমাকে যতই মুখে বলুক, হ্যাঁ, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে যেগুলো জানতে চাবে বা যেগুলো করতে বলবে সেগুলোতে আসলে দেখবা তুমি তোমার ওই ডিগ্রিটা প্রয়োজন হবে। সো আমি বলবো তুমি আগে ইন্টারটা পাস করো, এখনই এগুলা চিন্তা বাদ দাও, এটা আমার সাজেশন। তুমি এখনই এগুলা বাদ দিয়ে তুমি ইন্টারটা পাস করো। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে সফট স্কিল অর্জন করতে পারো তোমার স্টাডির পাশাপাশি। হ্যাঁ, তুমি ক্লাস 9-এ বসে তুমি তোমার আর্টস কমার্সের উপরে কেন তুমি আপসেট হয়ে গেছো? তুমি যেটা করো সেটা হচ্ছে তুমি ফার্স্টে তোমার একাডেমিক ক্যারিয়ার যেটা সেটাকে কন্টিনিউ করো, তোমার প্ল্যাটফর্মে চেষ্টা করো। এরপরে তুমি যখন ইন্টারটা পাস করবা ঠিকঠাক, তারপরে তুমি ইউনিভার্সিটিতে যাওয়ার সময় তুমি বিবিএ বা এই ধরনের কোনো একটা মানে যেটা তোমাকে সাপোর্ট করে সেদিকেই তুমি যাও। বাট তুমি এর পাশাপাশি সেলফ লার্নিং করতেই পারো। তুমি বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে তুমি একটু ঘাটাঘাটি করা শুরু করো, করে দেখো তুমি আদৌ প্রোগ্রামিং তোমার জন্য কিনা, তুমি বুঝতে পারো কিনা জিনিসগুলা। কারণ এটা কিন্তু সত্যি কথা বলতেছি ভাই, এটা কিন্তু ইজি জিনিস না, ভয়াবহ কঠিন জিনিস। হ্যাঁ, সো যে কেউ চাইলে প্রোগ্রামার হতে পারবে না কিন্তু। সো তোমাকে আগে বুঝতে হবে যে আমি যেহেতু প্ল্যাটফর্মের বাইরে, আমি কি আসলেও এই প্ল্যাটফর্মে ঢুকতে পারবো কিনা। তুমি আগে প্রোগ্রামিং এর বিভিন্ন জিনিসপাতি এক্সপ্লোর করো। যদি তুমি আবার অনেকের মধ্যে সাংঘাতিক ট্যালেন্ট থাকে, কেউ মানে তোমার সেটা থাকতে পারে, তুমি যদি সেটা থেকে অনেক ভালো কন্ট্রিবিউশন করতে পারো, কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাসড হও। যদি তুমি, আমি বলবো তোমার জন্য ওয়েব ডেভেলপমেন্ট শেখাটা বেস্ট হবে। তুমি কঠিন জিনিসগুলো বাদ দাও, আগে তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখে সেগুলো ভালোভাবে শিখে দেখো যে তুমি কাজ করতে পারো কিনা। ভালো লেগে গেলে তারপরে তুমি বিভিন্ন ওপেন সোর্স কন্ট্রিবিউশন করো, নিজের একটা গিটহাব প্রোফাইল বানাও, সেখানে ছোট ছোট প্রজেক্ট রাখো, অন্যের প্রজেক্টে যে কিছু সাজেশন দাও, কন্ট্রিবিউট করো, এগুলো করতে থাকো আগামী 2 বছরের মতো। সেটা করার পরেই কিন্তু তোমার কিন্তু অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেল, তোমার সিভিতে দেওয়ার মতো জিনিসপাতি কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এরপরে তুমি বিবিএ, তুমি যদি যে কোনো প্ল্যাটফর্ম থেকে পাস করো না কেন, গ্রাজুয়েশনটা কমপ্লিট করো। গ্রাজুয়েশনটা কমপ্লিট করে ততদিনে তোমার এই সাইট পোর্টফোলিও আরো বড় হয়ে যাবে। তখন তুমি আসলে, যদি তুমি বিবিএ থেকে পাস করো, তোমার বিবিএ প্রোফাইলও থাকবে, বিবিএ পোর্টফোলিও থাকবে, প্লাস তোমার একটা ওয়েব ডেভেলপমেন্ট পোর্টফোলিও থাকবে। তারপরে তুমি বাইরে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে তোমার জন্য অনেক রিচ একটা পোর্টফোলিও থাকবে, সেটা অনেক বেশি তোমাকে সব দিকে সাপোর্ট করবে। এটাই হচ্ছে আমার সাজেশন। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি শর্ট, সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে প্রোগ্রামিংটা ভালো লাগে কিনা, এটা আমি ক্লাস এই যে বললাম না আমার প্রোগ্রামিং ভালো লাগে, আমি করতেছি অলরেডি, জাভাস্ক্রিপ্টটা প্রায় বেসিক নলেজ হয়ে গেছে, এন্ড এটা আমি শিখতে পারতেছি না। তো এই জন্য সাজেশনটা এই জন্য নিতে চাইছিলাম যে যদি আমার কিন্তু অন্য প্ল্যাটফর্মে যাওয়ার ইচ্ছে নেই, মানে এটার উপর ক্যারিয়ারটা করার ইচ্ছা আছে, প্রোগ্রামিং এর উপরে। জি, এই জন্য হচ্ছে যে সাজেশনটা যে আমি এখন আমার পড়ার পাশাপাশি যদি একটু একটু করে সেলফ ডেভেলপমেন্টটা করি, হয়তো আমি তাদের লেভেলে যাই, তাদের সাথে মিলাতে পারবো। কিন্তু এখন হ্যাঁ, থেকে পারবা যদি পারবা, অবশ্যই পারবা। ইনফ্যাক্ট তাদেরকে ছাড়িয়েও যেতে পারো তুমি, আমি বললাম তো। কিন্তু সেটার জন্য তোমার হাতে কিন্তু এখন এনাফ টাইম আছে, তুমি এখন অনেক ছোট থেকে শুরু করেছো, সেটার জন্য মানে তোমাকে স্যালুট। তো তুমি যেটা করবে, তুমি সময়টাকে কাজে লাগাও, ম্যাক্সিমাইজ দ্য টাইম। তুমি এখন থেকে আরো কিছুটা নিজেকে স্কিল করে, যে তুমি বললা টুকটাক পারি, ভালো পারি, একটু পারি, যদি তুমি মনে করো যে না এটা দিয়ে আসলে আমি একটা বড় কিছু করতে পারি,
তাহলে তো অবশ্যই তোমার এখন প্রফেশনাল কাজ করা উচিত। তোমার এখন ইনফ্যাক্ট তুমি জানো যে বাংলাদেশে বিভিন্ন স্টার্টআপ আছে, প্রচুর স্টার্টআপে তোমাদের মতো মানুষজনকে রিক্রুট করা হয় যারা খুব ভালো প্রোগ্রামিং পারে। তো তুমি তাহলে যদি মনে করো তোমার সেই পরিমাণ কনফিডেন্স আছে, তুমি জিনিসপাতি বানাতে পারো, তোমার পোর্টফোলিও আছে, তাহলে তুমি এখন থেকে সেগুলোতে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। স্টার্টআপ গুলো তোমাকে নিয়েও নিবে যদি তুমি কাজ পারো। তো জি ওইটাই আমি বললাম যে তোমার একাডেমিক প্ল্যাটফর্মেই সবকিছু করে আগাতে হবে তা কিন্তু না। তোমার একাডেমিক প্ল্যাটফর্মটা আমি এই জন্য বলছি কারণ লাইফের কোনো একটা স্টেজে গিয়ে তুমি দেখা গেল তুমি গ্রাজুয়েশন ঠিক মতো করলা না, তুমি এই কম্পিউটার সায়েন্সে এই জিনিসগুলো নিয়ে এক্সপ্লোর করতে তোমার ভালো লাগছে, শখের বসে করতো, এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলা, বাট লাইফের কোনো একটা মোড়ে গিয়ে তোমার আফসোস হতেও পারে। সেজন্য আমি বলছি ভাই গ্রাজুয়েশনটাকে তোমার একটা বেসিক রিকোয়ারমেন্ট হিসেবে কন্টিনিউ করো, আর তার সাথে সাথে এই জিনিসগুলোও করো। মানে গ্রাজুয়েশনটাকে স্যাক্রিফাইস করো না আর কি, কারণ তুমি যেভাবে বলছো তাতে আমার মনে হচ্ছে যে তোমার এই ভালো লাগাটা তোমাকে গ্রাজুয়েশনই করতে দিবে না। তো এটাই আমি বলছি যে ওইটাকে কন্টিনিউ করো তোমার পাতে, আর এইটাকে তোমার একটা কি বলবো মানে তোমার একটা ইন্টারেস্ট এরিয়া হিসেবে গ্রো করো, এটা এমনি গ্রো হবে তোমার মধ্যে। তারপরে আমি বলবো তোমার কোনো বাংলাদেশের কোম্পানি আগামী 1-1.5 বছরের মধ্যে এটা আরো রিল্যাক্স হয়ে যাবে, কোনো বাংলাদেশের কোম্পানি তোমাকে গ্রাজুয়েশনের জন্য ওয়েট করবে না, তোমাকে নিয়ে নিবে। তো তুমি তাহলে সেরকম কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে এরকম কোম্পানিতে অ্যাপ্লাই করে ফেলো, ঠিক আছে? থ্যাংক ইউ। বুঝতে পেরেছো? জি ধন্যবাদ সুমিত ভাই। আমরা যেহেতু আমাদের টাইম অলমোস্ট ফিনিশ, তো আমি যেটা করছি আপনাদের সবার জন্য হচ্ছে আমাদের চ্যাট সেকশনে সুমিত ভাইয়ের একটা গ্রুপ আছে লার্নিং সুমিত, তো আপনাদের এখনো যাদের যা কোশ্চেন আছে আপনারা চাইলে ওইখানে জিজ্ঞেস করতে পারেন। আই হোপ ভাইয়া ওইটা পর্যায়ক্রমে অ্যান্সার দিবে। তো এই গ্রুপের লিঙ্কটা আমি চ্যাট সেকশনে অলরেডি শেয়ার করে দিয়েছি, ওইখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো সুমিত ভাই আপনাকে এগেইন মানে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে টাইমটা শেয়ার করার জন্য, আপনার এই ইনফরমেশন গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা মনে হয় এখন এইখানে ক্লোজ করতে পারি, যেহেতু আমাদের আর সুযোগ নাই কোনো কোশ্চেন নেওয়ার, কিন্তু আপনারা চাইলে ওই গ্রুপগুলোতে কোশ্চেন করতে পারেন। যদি একটু ইয়ে করতেন। ভাইয়া সরি, আমার এক্সট্রিমলি সরি, আমার একটু পরেই একটা প্রোগ্রাম আছে, সো এখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। সো তোমাদের কোনো কোশ্চেন তুমি যে গ্রুপটার কথা বলা হয়েছে লার্ন উইথ সুমিত, সেখানে কাইন্ডলি কোশ্চেন করো। এখানে শুধু আমি না, ওখানে একটা কমিউনিটি আছে, তারাও আপনাকে একটা রিকোয়েস্ট করতে মানে ইয়ে করতাম আর কি। জি ভাইয়া প্লিজ। আপনার যে প্লেলিস্টে আছে ওখানে রেডাক্স নিয়ে কোনো ভিডিও নাই বা কোনো কিছু নাই, যদি ওইটা নিয়ে ভিডিও বানাতেন অনেক বেশি হেল্পফুল হতো আমাদের জন্য। আচ্ছা ভাইয়া আমি কনসিডার করব আর কি। আর ভাইয়া কিছু হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ যদি ভিডিওর মধ্যে দিতেন তাহলে বেশি ভালো হতো, কারণ ওয়েবসাইটের মধ্যে অ্যাড করা ওই ডিজাইনের ক্ষেত্রে। জি ঠিক আছে, ওকে। ভাই আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে নন সিএসি যারা আছি আমরা, আমি ট্রিপলিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি, তো আমাদের নিয়ে একটা সেশন যদি আপনি করতেন, সেখানে হয়তো অনেক কোশ্চেন আমি করতে পারতাম বা আদার যারা থাকবে ওনারাও করতে পারবে আর কি। কারণ আমরা অ্যাকচুয়ালি একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগি, ঠিক আছে, যে আমরা এক প্ল্যাটফর্ম থেকে আসলে আরেক প্ল্যাটফর্মে যাচ্ছি, তো বাট দিন দিন কেন জানি আমাদের ইন্টারেস্টটা গ্রো হচ্ছে, এবং আমার ব্যাচমেট থেকে শুরু করে আমি এখন 6th সেমিস্টারে আছি, এবং অনেকেই প্রোগ্রামিং নিয়ে মানে ঝাঁপাই পড়তেছে বলতে গেলে। কিন্তু একটা সময় যে আমরা হতাশায় থাকি আর কি, যে আসলে একটা ফিল্ড থেকে পুরোপুরি আরেকটা ফিল্ডে কিভাবে কি করবে এটা অনেকেই আমরা জানি না গাইডলাইন, ঠিক আছে? তো এই বিষয়ে যদি আপনি এখন কিছু বলতে পারেন, অথবা একটা সেশন করে সেখানে ডিটেলস অথবা একটা পোস্টও দিতে পারেন আপনি। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। তো আর কোনো প্রয়োজন হলে আমাকে ব্যক্তিগতভাবে তোমরা নকও করতে পারো, আমি সেখানে রিপ্লাই করব, সমস্যা নেই। আচ্ছা ওকে ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। তো সুমিত ভাই আমরা মনে হয় ক্লোজ করতে পারি তাহলে। হ্যাঁ শিওর ভাইয়া, শিওর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। গুড নাইট। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ভাইয়া। জুলকার, জি ভাই। রেকর্ডিংটা স্টপ করো। আর ইজ রেকর্ডিং।